আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো এভরিওয়ান। সরি লেট হয়ে গেছে আমার 1-2 মিনিট। একটু আমি যারা দেখিস আমাকে একটু জানাও তাহলে আমার কথা শোনা যাচ্ছে কিনা আর আমার সব ঠিকঠাক আছে কিনা। তাহলে আমি তোমাদেরকে একটু করে এখানে একটা সেটিংটা করে দিই। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। হাই, শো মিরর ভিউ নো। তারপর হইতেছে মাইকের এখানে, হ্যাঁ ঠিক আছে। এটা স্টুডেন্টস আমরা ওকে ডান। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমাকে একটু করে জানাও যে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা বা আমার সব কিছু ঠিক আছে কিনা, বোর্ড ঠিকঠাক করে দেখা যাচ্ছে কিনা। আমি একটু স্ক্রিনে চেক করে দেখি। হোপফুলি সবাই ঠিক আছে, সবকিছু ঠিক আছে। হ্যাঁ সবকিছু ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো। আগের লেকচারটা না করে এটা করা যাবে? আগের লেকচারটা অবশ্যই করে আসতে হবে ভাই, কারণ হইতেছে আগের লেকচারে যে আমরা সূত্র পড়ছি ওইটা সূত্রের বেসিসে আজকে আমরা ম্যাথ গুলো করবো, কেমন? তাই আজকের লেকচারটা দেখার আগে অবশ্যই অবশ্যই তোমার আগের লেকচারটা দেখে আসতে হবে, ঠিক আছে? একটু আমাকে জানাও তাহলে আমার সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা, কেমন? তাহলে আমরা এনশিওর করলে আমরা এরপর আমাদের স্টার্ট করে দিব সবকিছু। ওকে না, আমি একটু চেক করে দেখি আমার এন্ড থেকে। আমরা 1 মিনিট সময় নিব, তারপর আমরা শুরু করে দিচ্ছি। ভাই নামটা নেন, নামটা নেন মানে ভাইয়া ভাইয়ার নামটা নেন প্লিজ। মানে বুঝতেছি না নাম মানে। আলহামদুলিল্লাহ ভালো, আপনারা সবাই কেমন আছেন? নামটা বলেন, কার নাম বলবো? আইদুত। নাম বলে কি করবো? দাঁড়া ক্লাস স্টার্ট করি। হ্যাঁ আশা করি সবই ঠিকঠাক মতো আছে। তাহলে চলো আমরা শুরু করার চেষ্টা করি আমাদের লেকচার 3। লাস্ট ক্লাস আমরা লেকচার 2 তে কিন্তু তোমার হচ্ছে যে আমাদের এখানে আমরা কি পড়ে আসছিলাম, ওই যে বিক্রিয়ার গতি ছিল। তো ওই বিক্রিয়ার গতিতে কিন্তু আমরা তোমার হচ্ছে যে ভাই ওই এটার যে সূত্রগুলো ছিল, কয়েকটা ম্যাথ ছিল, সেটা আমরা করছি। এট ফার্স্ট আমরা যেটা করবো আজকে, বিক্রিয়ার হার বা গতির আমাদের হচ্ছে সূত্রগুলো আমরা আরেকবার মানে ওইটা একটু রিক্যাপ করে আমরা ম্যাথ করার চেষ্টা করব। দেন হচ্ছে আমরা বিক্রিয়া হার ধ্রুবক এবং আজকে যদি সময় থাকে তাহলে আমরা আরহেনিয়ার সমীকরণটা শুরু করব, কেমন? আচ্ছা, তাহলে সাউন্ড প্রবলেম, সাউন্ড কেন প্রবলেম হবে? সাউন্ড প্রবলেম হওয়ার কথা না, মাইক ঠিক করছি। তাহলে সাউন্ড প্রবলেম, সাউন্ড কেন প্রবলেম হবে? সাউন্ড প্রবলেম হওয়ার কথা না, মাইক ঠিক করছি। সাউন্ড কি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাই তো। সাউন্ড সবকিছু দেখা যাচ্ছে কিনা ঠিক মতো? হ্যাঁ পিডিএফ তো দিয়ে দিই, পিডিএফ তো দিয়ে দিই সবকিছুই। আচ্ছা গত ক্লাস কি সবাই করে আসছেন? আমাকে একটু জানান তো, গত ক্লাস কারা কারা করছেন, কারা কারা করেন নাই, একটু করে আমাকে জানান তাহলে আমি। হ্যাঁ গত ক্লাসই করছেন সবাই? ওকে, তাহলে চলেন আমরা যেটা করবো আজকে একটু করে রিভিউ দিই। লাস্ট ক্লাস আমরা যে ফর্মুলাটা পড়ছি এরপর আমি ম্যাথ করাই দেবো। চলো তার আগে আমি তোমাকে একটু করে রিভিউ দিয়ে আসি, একটু রিক্যাপ করি লাস্ট ক্লাস আমরা যা পড়ছি তা। ওকে, সো লাস্ট ক্লাসে দেখো আমি তোমাকে প্রথমে কি পড়েছিলাম, যে ধরো একটা বিক্রিয়া যদি এরকম দেওয়া থাকে, যে এখানে ধরো তোমার কাছে দেওয়া আছে কি, এ দেওয়া আছে একটা বিক্রিয়ক, এর মোল সংখ্যা এ প্লাস এর সাথে ধরো বিক্রিয়া করতেছে যার মোল সংখ্যা হচ্ছে বি। তাহলে বিক্রিয়া করে ধরো এখানে কি প্রোডাক্ট প্রডিউস করতেছে, এখানে ধরো দেখো এখানে তৈরি করতেছে তোমার হচ্ছে সি তৈরি করতেছে যার মোল সংখ্যা সি, আর এখানে তৈরি করতেছে তোমার হচ্ছে ডি তৈরি করতেছে যার মোল সংখ্যা এখানে ডি। তো এরকম যদি হয়ে থাকে তো সেই বিক্রিয়ার জন্য আমরা বিক্রিয়ার হার অর্থাৎ রেট ইকুয়াল টু কি লিখে থাকি আমরা? রেট ইকুয়াল টু আমরা রেট যে কারো রেসপেক্টে লিখতে পারবো। যেমন এ রেসপেক্টে লিখলে তাহলে এখানে আগে এট ফার্স্ট 1/a বসাইতে হবে, ইনটু এখানে তুমি কত বসাবা? এখানে তুমি বসাবা হচ্ছে মাইনাস di/dt, মাইনাস বিক্রিয়কের জন্য মাইনাস হইতো ডি অফ এ ডিভাইডেড বাই ডিটি হইতো, আর বি এর রেসপেক্টে লিখলে এখানে হবে 1/b ইনটু এখানে কত হবে তোমার মাইনাস db/dt হবে, এখানে হবে তোমার মাইনাস ডি অফ বি ডিভাইডেড বাই তোমার হচ্ছে ডিটি হবে। তারপর এখানে হবে কত, যদি তুমি উৎপাদকের রেসপেক্টে লিখো তাহলে কিন্তু আর এখানে মাইনাস দিতে হইতো না, তখন এখানে হইতো 1/c ইনটু এখানে হইতো ডি অফ সি ডিভাইডেড বাই তোমার এখানে কত হইতো, ডিভাইডেড বাই তোমার এখানে হইতো ডিটি, ডিভাইডেড বাই তোমার এখানে হইতো তোমার এখানে ডিটি। আর তুমি যদি ডি এর রেসপেক্টে লিখতা তাহলে হইতো এখানে 1/d আর ইনটু এখানে হইতো তোমার ডি অফ ডি, এখানে হচ্ছে তোমার কাছে ডি অফ ডি ডিভাইডেড বাই হইতো তোমার কাছে এখানে ডিটি, ডিভাইড বাই হইতো তোমার কাছে এখানে ডিটি। সো এটা ছিল হচ্ছে আমার কাছে ফর্মুলা, এটা ছিল হচ্ছে আমার কাছে ফর্মুলা। আশা করি আমরা লাস্ট ক্লাস এই ফর্মুলাটা সবাই দেখে আসছিলাম। আর এছাড়াও
রেটকে অন্যভাবে লেখা যাইতো, রেট এটাকে আমরা এভাবে লিখতাম যে কে, যেটাকে আমি বলতাম বিক্রিয়ার হার ধ্রুবক, ইন্টু ঘনমাত্রা, পাওয়ার এখানে কত বসাইতাম, এন বসাইতাম। এই এনটাকে নিয়ে আমরা নেক্সট লেকচারে আলোচনা করব। এনটা হচ্ছে আমাদের কি ছিল, বিক্রিয়ার ক্রম বা অর্ডার ছিল, রাইট? এটা তো সবাই আমরা পড়ছি। জির করতেছে, জির করাতে কথা না ভাই, না অল ওকে, কিছু তো বুঝলাম না, বুঝবো না বুঝলাম না। আচ্ছা, আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন। কেমন? কারো কোনো, আমি জাস্ট রিক্যাপ করছি লাস্ট ক্লাসে যা পড়েছি তা। কেমন? তাহলে চলো একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি, আসো। এইখানে ম্যাথ দিয়ে আমরা যদিও লাস্ট ক্লাসে ম্যাথ করাইছিলাম, এখানে চলো আমি আরেকটা ম্যাথ দিয়ে তোমাকে স্টার্ট করি, আসো। দেখো এই ম্যাথ আমাকে কি বলতেছে, ম্যাথটা একবার পড়ি তো আমরা। এই ম্যাথ আমাকে বলতেছে ইথাইল এসিটেটের 0.2 মোল লিটার ইনভার্স 1 ঘনমাত্রার একটা দ্রবণকে HCl যোগ করে আদ্র বিশ্লেষণ করলে দেখা গেল 20 মিনিট পর ইথাইল এসিটেটের এত মোল অবশিষ্ট আছে। আদ্র বিশ্লেষণ বিক্রিয়াটির সমীকরণ লিখে তোমার এখানে কি বের করতে বলতেছে, বিক্রিয়াটির গতির হার তোমাকে নির্ণয় করতে বলতেছে। এট ফার্স্ট আমাকে একটু করে এখানে বলো, আমি তোমাকে চলো আস্তে আস্তে অ্যানালাইসিস করাই। কেমন? প্রথমে এখানে লিখছে আগে ইথাইল এসিটেট। ইথাইল এসিটেটের সংকেত আমরা কারা কারা জানি? আমি তোমাকে বলি, এটা যদিও জৈব যৌগের পড়া। এসিটেট যেটা আছে, এসিটেট এটার সংকেত কিরকম হয় তোমাকে চলো আগে সেটা লিখে দিই। এসিটেট যেটা আছে, এসিটেটের সংকেত হয়ে থাকে CH3 COO মাইনাস। এসিটেটের সংকেত কিরকম হয়ে থাকে, CH3 COO মাইনাস। এখন এখানে যখন বলছি ইথাইল এসিটেট, ইথাইলের সংকেত তোমরা সবাই জানো CH3 CH2। তাহলে ইথাইল এসিটেটের সংকেত কিরকম হয় বলতো? ইথাইল এসিটেট যেটা আছে, আমি যদি এটাকে নিচে লিখে দিয়ে আসো, তাহলে যখন আমরা সলিউশন লিখবো, যদি তোমাকে আগে আমি ইথাইল এসিটেটের সংকেত লিখতে চাই, ইথাইল 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 এসিটেট, এটার সংকেত হবে তোমার, তুমি এট ফার্স্ট আগে এখানে এসিটেটের সংকেতটা লিখো, তার মানে CH3 COO লিখলা। ইথাইল, তাহলে এর সাথে তুমি কি অ্যাড করে দাও, ইথাইল, ইথাইল মানে CH2 CH3। ইথাইল মানে আমরা কত জানি, ইথাইল, ইথাইল আমরা সবাই জানি না, ইথ মানে হচ্ছে 2 কার্বন। এগুলো 9 10 আমরা হয়তো একটু পরে আসছি। ইথাইল এটার সংকেত হচ্ছে তোমার CH3 CH2। দেখো এই জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা? তাহলে ইথাইল এসিডের সংকেত কিরকম হবে, CH3 COO CH2 CH3। দেখি ইথাইল এসিডের সংকেত বুঝছো কিনা আমাকে একটু জানাও তো, ইথাইল এসিডের সংকেতটা বুঝতে পারছো কিনা? ভাই ম্যাথ তোলার টাইম দেন। এখন আসলে যেটা হবে, আমরা অনেকগুলো ম্যাথ করব, তো তো তুমি যদি, আমরা যদি এখানে তোমাকে ধরো মানে ম্যাথ তোলার টাইমে অনেক সময় চলে যাবে আসলে, এই জন্য। আগের ক্লাসটা করলে কি এই ক্লাসটা বুঝবো? হ্যাঁ অবশ্যই বুঝবেন। কেমন? আমি তো আপনাদের PDF দিয়েই দিই সাথে সাথে, তো তখন এখান থেকে আপনি ম্যাথ দেখতেই পারবেন। কেমন? বোর্ড কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো, তাই না? হ্যাঁ আমার এন্ড থেকে বোর্ড এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওকে, তো যাই হোক, তাহলে ইথাইল এসিডের সংকেত আপনারা সবাই বুঝতে পারছেন? ইথাইল এসিডের সংকেতটা আপনারা কি সবাই বুঝতে পারছেন? ইথাইল এসিডের সংকেতকে আমরা সবাই বুঝতে পারছেন? আমাকে একটু জানান তো, ওয়াই লিখলে হবে বা ইয়েস লিখলে হবে। যারা ফেসবুকে আছেন তারাও একটু জানেন। ওকে, জি ভাইয়া, জি বুঝতে পারছেন। ওকে, তাহলে এখন আমাকে বলছে কি, আমার যে ইথাইল এসিডটা, ইথাইল এসিডেটটা, সেটাকে আমি কি করছি, আমরা ইথাইল এসিডেটের এত মোলার ঘনমাত্রার একটি দ্রবণকে HCl যুক্ত করে আদ্র বিশ্লেষণ করছি। এখন আমাকে একটু জিনিস বলেন তো, আদ্র বিশ্লেষণ করা মানে কি? কোনো কিছুর সাথে আদ্র বিশ্লেষণ করা মানে কি? আদ্র বিশ্লেষণ করা মানে হচ্ছে পানি অ্যাড করা। আদ্র বিশ্লেষণ করা মানে কি? আদ্র বিশ্লেষণ করা মানে হচ্ছে পানি অ্যাড করা। কেমন? আদ্র বিশ্লেষণ করা মানে কি বলেন তো? আদ্র বিশ্লেষণ করা মানে হচ্ছে পানি অ্যাড করা। তাহলে আমি ইথাইল এসিডের সাথে কি অ্যাড করব? পানি অ্যাড করব। পানি অ্যাড করার পর দেখা গেছে 20 মিনিট পর ইথাইল এসিডেটের এত মোলার অবশিষ্ট আছে। তাহলে আমি জিনিসটা বুঝাই বলি, ইথাইল এসিডেটের এত মোল পার লিটার ঘনমাত্রা, তাহলে ইনিশিয়াল ঘনমাত্রা দেওয়া আছে ইথাইল এসিডেটের, এটাকে আমি আদ্র বিশ্লেষণ করছি, তাহলে পানির সাথে রিঅ্যাকশন করেছি, 20 মিনিট পর দেখা গেছে ঘনমাত্রা এত অবশিষ্ট আছে। তাহলে আমি তোমাকে ডাটাগুলো এখানে বুঝাই বলি, আগে বিক্রিয়াটা লিখে দিই। তাহলে বিক্রিয়াটা হচ্ছে এরকম, ধরো তোমার কাছে এখানে ইথাইল এসিডেট আছে CH3 COO, তারপরে CH2 CH3 আছে। আদ্র বিশ্লেষণ করছো মানে তুমি এখানে পানির সাথে রিঅ্যাকশন করাচ্ছ। পানির সাথে রিঅ্যাকশন করলে কি হবে এখানে, পানির সাথে রিঅ্যাকশন করে দেখো কি হবে এখানে, পানির সাথে রিঅ্যাকশন করলে যেটা হবে তোমার, এখানে উৎপন্ন হবে CH3, তারপর উৎপন্ন হবে CH2 OH আর CH3 COOH। কেমনে আমি তোমাকে বুঝাই বলি, দেখো এখানে এট ফার্স্ট এই যে CH3CO অংশ যেটা আছে পানির মধ্যে, খেয়াল করে দেখো H2 ওর মধ্যে কি থাকে,
H2 এর মধ্যে একটা H থাকে, একটা OH থাকে। তো এই যে CH3COO সেটা H টাকে নিয়ে কি তৈরি করছে, CH3COS তৈরি করছে। আর এখানে যে CH3CH2 আছে সেটা OH কে নিয়ে CH3CH2OH বানাইছে। তাহলে এটা হচ্ছে আমার রিঅ্যাকশন। দেখো তো রিঅ্যাকশনটা বুঝতে সবাই পারছো? রিঅ্যাকশনটাকে সবাই বুঝতে পারছো? রিঅ্যাকশনটা সবাই কি বুঝতে পারছো? রিঅ্যাকশনটা সবাই বুঝতে পারছো? এই যে এখানে আদ্র বিশ্লেষণ করছে, আদ্র বিশ্লেষণ করছে এই জন্য আমরা এখানে পানি অ্যাড করছি। আদ্র বিশ্লেষণ করছে তাই আমি এখানে পানি অ্যাড করছি। ওকে, বলছি কি এত ঘনমাত্রার দ্রবণকে HCl যুক্ত করে আদ্র বিশ্লেষণ করে। আচ্ছা এই HClটা লাগবে না, এটা এটুকু জন্য রাখো, এখানে একটু করে এই জিনিসটা লাগবে না তোমার, এখানে এই জিনিসটা আমরা কেটে দিই। এই এত দ্রবণকে আদ্র বিশ্লেষণ করে এটা লিখলেই হবে, এই জিনিসটা তোমার লাগবে না। কোশ্চেন তোলার সময় এটা লিখিও না, কেমন? হয়তো এটা টাইপিং মিস্টেক আসছে, আমি হয়তো প্রশ্নটা দিতে ভুল করছিলাম। আচ্ছা, তাহলে ইথাইল অ্যাসিডেটের এত মোল পার লিটার ঘনমাত্রার একটা দ্রবণকে আদ্র বিশ্লেষণ করে 20 মিনিট পর দেখা গেল ইথাইল অ্যাসিডেটের এতটুকু অবশিষ্ট আছে। তাহলে শুরুতে ঘনমাত্রা ছিল এত, 20 মিনিট পরে তোমার ঘনমাত্রা হয়েছে এত। এটা কার ব্যাপারে ইনফরমেশন দেওয়া আছে? ইথাইল অ্যাসিডেটের ব্যাপারে। তাহলে আমাকে বলতে পারবা ইথাইল অ্যাসিডেটের ঘনমাত্রা পরিবর্তন কত হয়েছে? আমি যদি এখানে ডি অফ এই যে ইথাইল অ্যাসিডেট এটা বের করতে চাই, ডি অফ ইথাইল অ্যাসিডেট এটা যদি বের করতে চাই, CH3 এক সেকেন্ড, সরি হ্যাঁ দাঁড়াও একটু হয়ে গেছে এখানে। আচ্ছা যাই হোক, চলো আমরা দেখি আসো। তাহলে আমরা এখানে ইথাইল অ্যাসিডেটের যদি আমি কি বের করতে চাই বলো তো, এখানে আমি যদি ঘনমাত্রা পরিবর্তন দেখতে চাই, ডি অফ CH3COO CH2 CH3, তাহলে এটা কত হবে? যে কোনো পরিবর্তন কিভাবে হিসাব করে ভাই? থেকে আদিরা বাদ দিতে হয়। তো শেষে ঘনমাত্রা হচ্ছে এত, শুরুতে ঘনমাত্রা এত, তাহলে শেষ ঘনমাত্রা হচ্ছে তোমার 0.08, শুরু ঘনমাত্রা 0.02। দেখো তাহলে এটা কত আসবে তোমার? এখানে আসবে 0.08 থেকে 0.02 বাদ যাবে, আসবে -0.12, -0.12 এত মোল পার লিটার। আর এই ঘনমাত্রার পরিবর্তনের সময় লাগছে কতটুকু? 20 মিনিট। তাহলে এখানে ডিটি কত হবে? ডি অফ টি 20 মিনিট হবে না? এটাকে যদি সেকেন্ডে নাও তাহলে কত আসবে? 20 টাইম 60, 2 6 12 0 0 সেকেন্ড আসবে। তাহলে আমাকে বের করতে বলছে কি, ফার্স্টের সমীকরণ লিখো, সমীকরণ তুমি লিখছো, দেন বের করতে বলছে গতির হার। তাহলে গতির হার আমরা কিভাবে বের করবো? এখানে জাস্ট রেটটা বের করতে বলছে, এখানে দেখো। তাহলে আমাদের রেটটা কত আসবে? এখানে যদি আমি রেট লিখতে চাই, রেট ইকুয়াল টু আসবে মাইনাস, যেহেতু আমি কার রেসপেক্টে বের করবো, ইথাইল অ্যাসিড হচ্ছে বিক্রিয়ক, তাই মাইনাস দিলাম। আর এটা কিন্তু মোলটা 1, তাই এখানে কিছু দেওয়া লাগে নাই। তাহলে উপরে কত বসাবা? ঘনমাত্রার পরিবর্তনটা সেটা কত? -0.12, আর এখানে কত? এটা 1200। তাহলে দেখো তোমার এখানে রেটের ভ্যালুটা আসবে। দেখি কত আসবে, আমাকে জানাও তো কমেন্টটা। দেখো তো রেটের ভ্যালুটা কত আসবে, আমাকে জানাও কমেন্টে ভ্যালুটা। tan inverse of 4, গুড, tan inverse of 4 আসবে। রেজাল্ট এখানে tan inverse of 4 আসবে, কেমন? tan inverse of 4 আসবে। সো রেট ইকুয়াল টু tan inverse of 4, tan inverse of 4 মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1। তাহলে এই জিনিস হচ্ছে আমার কাছে আনসার, ঠিক আছে? এই জিনিস হচ্ছে আমার কাছে এখানে আনসার। তাহলে আমরা কি নেক্সট অঙ্কে যাবো? এটা একটু স্ক্রিনশট নিয়ে ফেলো, এরপর হচ্ছে আমি নেক্সট অঙ্কে চলে যাবো। আমরা এরপর হচ্ছে আমরা নেক্সট অঙ্কে চলে যাবো। অঙ্কটা কি বুঝা গেছে? বুঝলে একটু আমাকে ইয়েস জানাও যদি বুঝো। আচ্ছা আবার দাঁড়াও, আরেকবার রিপিট করে দিচ্ছি, সমস্যা নেই। আরেকবার আমি চলো রিপিট করে দিয়ে আসো। এখানে যেটা হয়েছে দেখো, তোমার ইথাইল অ্যাসিডেটের ইনিশিয়াল ঘনমাত্রা ছিল এত, তো তুমি যখন এটাকে আদ্র বিশ্লেষণ করছো 20 মিনিট পরে ঘনমাত্রা হয়ে গেছে এত। তাহলে ঘনমাত্রা পরিবর্তন কত? পরিবর্তন কিভাবে হিসাব করো? শেষ থেকে আদির আগে বাদ দাও, তাহলে এখানে পরিবর্তন বের করে ফেলছো ঘনমাত্রার। তো এখানে শেষ থেকে আদিটা বাদ দিচ্ছে, মাইনাস চলে আসছে।
আর সময় লাগছে কত ডিটি 20 মিনিট, তাহলে এখানে 20 মিনিটকে আমি সেকেন্ডে নিয়ে গেছি জাস্ট। আর রেট যখন আমরা বের করি, যেহেতু ইথাইল এসিডের সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়কের বেলা এখানে কি দিতে হয়, একটা মাইনাস দিতে হয়, আমরা আগে শিখে আসছি। তারপর এখানে ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড বাই ডিটি, তাহলে বের করে ফেলছি এখানে। ইজি অঙ্ক, তাই না ভাই? এটা তো ইজি। আচ্ছা H2 যে ভাঙছো, এটা খেয়াল করো, এখানে H2 আমরা H আর OH আকারে ভাঙতে পারি। তো এই যে জিনিসটা আছে CH3CO, সেটা H এর সাথে যুক্ত হয়ে CH3COH তৈরি করছে, আর এই অংশটা OH এর সাথে যুক্ত হয়ে CH3CH2OH যুক্ত করছে। হোপফুলি সবাই বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আসো দেখি এই প্রশ্নটা পড়ো তো সবাই, এই প্রশ্নটা পড়ো। এখানে কি বলছে দেখো, এই প্রশ্নটা পড়ো, এখানে কি বলছে দেখো। এখানে আমাকে বলতেছে নাইট্রোজেন পেন্টঅক্সাইড বিয়োজিত হয়ে তোমার কি এখানে 0.5 মিনিট সময় যদি এত মোল পার লিটার NO2 উৎপন্ন হয়, তবে N2O5 এর বিয়োজন গতির হার নির্ণয় করো। তাহলে তোমার কাছে কি আছে, এখানে নাইট্রোজেন পেন্টঅক্সাইড আছে। কেমন? চলো সলিউশন করে দিই। আমার কাছে দেখো, আমার কাছে নাইট্রোজেন পেন্টঅক্সাইড আছে, নাইট্রোজেন পেন্টঅক্সাইড আছে। তো নাইট্রোজেন পেন্টঅক্সাইড যেটা আছে তোমার কাছে, সেটা তোমরা কি সংকেত জানো? নাইট্রোজেন পেন্টঅক্সাইডের সবাই নিশ্চয়ই জানো, এটার সংকেত হচ্ছে কত হয়ে থাকে ভাই? N2O5 হয়ে থাকে, নাইট্রোজেন পেন্টঅক্সাইড। তো এখানে যে নাইট্রোজেন পেন্টঅক্সাইড আছে, এটা কি হয়েছে বলতে, বিয়োজিত হয়েছে। বিয়োজিত হয়ে কি উৎপন্ন করছে? NO2 তৈরি করছে। বিয়োজিত হয়ে কি তৈরি করছে? এটা বিয়োজিত হয়ে তোমার কাছে এটা NO2 তৈরি করছে। বিয়োজিত হয়ে এটা তোমার কাছে এখানে NO2 তৈরি করছে। কিন্তু দেখো এখন এখানে সমতা হয় নাই, আরেকটা অক্সিজেন তৈরি করবে এখানে। কেমন? আরেকটা কি তৈরি করবে? এখানে অক্সিজেন তৈরি করবে। সমতা করার জন্য তোমাকে যেটা করতে হবে, তোমার এখানে 2 দিতে হবে, এখানে একটা 4 দেওয়া লাগবে। তাহলে এখানে কত হবে দেখো, 2 5 আর 10, এখানে কত 8 2 10। দেখো এবার সমতা হয়েছে কিনা। তাহলে এই যে কিছু কমন রিয়াকশন আছে, এই রিয়াকশন গুলো দেখবা পড়তে পড়তে তোমার অটোমেটিক্যালি মুখস্থ হয়ে গেছে। কেমন? পড়তে পড়তে অটোমেটিক্যালি তোমার এখানে মুখস্থ হয়ে গেছে পুরো বইয়ের ম্যাথ। হ্যাঁ, আমরা এখানে 3টা বই থেকে মিলাই পড়াচ্ছি এবং এর বাইরেও ম্যাথ করাচ্ছি। বইয়ের ম্যাথ অবশ্যই করতে হবে তোমাকে। ওকে, দেখো তাহলে কোশ্চেনে বলছি কি এখন, যে এই পেন্টঅক্সাইডটা দেখো, নাইট্রোজেন পেন্টঅক্সাইড বিয়োজিত হয়ে 0.5 মিনিট সময়ে যদি এত মোল পার লিটার NO2 উৎপন্ন হয়। আমাকে একটু বলতে পারবা এখানে কার ব্যাপারে ইনফরমেশন দেওয়া আছে? কার ব্যাপারে ইনফরমেশন দেওয়া আছে? এখানে NO2 উৎপন্ন হওয়ার ব্যাপারে ইনফরমেশন দেওয়া আছে। তাহলে এখানে কিন্তু কার ব্যাপারে ইনফরমেশন দেওয়া আছে? NO2 এর ব্যাপারে ইনফরমেশন দেওয়া আছে। এখন NO2 টা হচ্ছে কি এখানে বলতো, উৎপাদক। কি বের করতে বলছে? আমাকে এর বিয়োজনের গতির হার আমাকে বের করতে বলছে। কি বলতো এখানে N2O5 এর বিয়োজনের গতির হার বের করতে বলছে। এখানে কিন্তু আমাকে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে কি জিজ্ঞেস করছে আমাকে, তবে N2O5 এর বিয়োজনের গতির হার। কোশ্চেন আমাকে একটু করে এটা একটু আমাকে আনসার দাও। এখানে কি তোমাকে কোশ্চেনে বিক্রিয়ার হার বের করতে বলছে, নাকি একজন পার্টিকুলার একজনের ব্যাপারে জানতে চাইছে বলো তো একটু? এখানে কি তোমাকে কোশ্চেনে বিক্রিয়ার হার বের করতে বলছে, নাকি পার্টিকুলার একজনের ব্যাপারে জানতে চাইছে ইনফরমেশন? কোশ্চেনে কোথাও কি বিক্রিয়ার হার কথা দেখতেছো তুমি? কোশ্চেনে কোথাও কিন্তু বিক্রিয়ার হার এই কথাটা লেখা নাই। কোশ্চেনে কি লেখা আছে, যদি NO2 তৈরি হয় তাহলে N2O5 এর বিয়োজনের গতির হার বের করো, মানে N2O5 এর বিয়োজন হার বের করতে বলছে, তোমাকে বিক্রিয়ার হার বের করতে বলে নাই। যে কোনো পার্টিকুলার একজনের বের করতে বলছে। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা, যে বিক্রিয়ার হার তোমাকে বের করতে বলে নাই, তোমাকে কোশ্চেনে বলছে N2O5 এর বিয়োজনের গতির হার বের করো। এই বিষয়ে সবাই এখানে বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। যারা ইউটিউবে ফেসবুকে দেখতেছো তারাও একটু জানাও। কেমন? এখানে একজনের একটা বলছে, এখানে পার্টিকুলার একজনেরটা। তাহলে আমরা যখন এখানে লিখবো N2O5 বিয়োজনের হার, N2O5 বিয়োজনের হার, বিয়োজনের হার, তখন আমাকে একটু করে বলো, আমরা কি এখানে 1/2 বসাবো? মাইনাস তো বসাবো, ঠিক আছে, বাট 1/2 কি বসাবো না? আমি তোমাদেরকে শিখাইছি, যখন ভাই পার্টিকুলার একজনেরটা বের করতে বলে তখন এখানে তুমি সহগটা বসাতে হয় না। এখানে জাস্ট কি বসাবো বলো? এখানে জাস্ট বসাবো আমরা উপরে বসাবো কোনটা? উপরে বসাবো হচ্ছে আমরা ডি অফ N2O5 ডিভাইডেড বাই হচ্ছে ডিটি। চমৎকার। দেখো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা, দেখো এই পয়েন্টটা সবার কাছে ক্লিয়ার কিনা। তোমাকে এই ডাটাটা বের করতে হবে। এটা কি সবার কাছে ক্লিয়ার? এই জিনিসটা সবাই ভুল করে ফেলে, সবাই বিক্রিয়া হার করে। বিক্রিয়া হার তোমাকে কিন্তু বের করতে বলা নাই, তোমাকে বলছে N2O5 এর বিয়োজন হার। তার মানে এই ডাটাটা তোমাকে বের করা লাগবে। এখন এই ডাটাটা তুমি কিভাবে বের করবা? তোমাকে NO2 এর ব্যাপারে ইনফরমেশন বলে দিচ্ছে। আচ্ছা, আমি যদি এখানে রেটের ইকুয়েশন লিখতাম, আমি যদি এখানে কার ইকুয়েশন লিখতাম, বিক্রিয়ার হার রেটের ইকুয়েশন লিখতাম, পুরা রেটের ইকুয়েশন লিখতেছি, পুরা রেটের।
রেটের ইকুয়েশন লেখার সময় কিন্তু আমরা কি বসাবো এখানে, যখন আমরা N2O5 এর রেসপেক্টে লিখবো তখন আমরা লিখবো এখানে 1/2, রেটের ইকুয়েশন লেখার সময় লিখবো 1/2 ইন্টু মাইনাস ডি অফ N2O5, তারপর তোমার এখানে হবে ডিভাইডেড বাই, তারপর তোমার এখানে হবে ডিভাইডেড বাই ডিটি, তারপর তোমার এখানে হবে ডিভাইডেড বাই ডিটি। আর যখন NO2 রেসপেক্টে লিখবো তখন আমরা লিখবো 1/4 ইন্টু তোমার এখানে আমি যখন লিখবো ডি অফ NO2 ডিভাইডেড বাই হচ্ছে যে ডিটি, ডিভাইডেড বাই আমরা এখানে কত লিখবো ডি অফ NO2 ডিভাইডেড বাই হচ্ছে ডিটি। দেখো আমি যখন পুরা রেটের ইকুয়েশন লিখছি তখন কিন্তু এখানে 2 বসাইছি, বাট যখন আমি যখন ইন্ডিভিজুয়াল একজনেরটা লিখবো তখন আমি এখানে 2 বসাই নিই, খেয়াল রাখবা। এখন আমাকে কি বের করতে হবে, এই ডাটাটা বের করতে হবে। তাহলে আমাকে কোনটা বের করতে হবে এখানে, তাহলে আমাকে দেখো এখানে চমৎকার ভাবে আমার এখানে কোন ইনফরমেশন বের করতে হবে, আমার এখানে বের করতে হবে তোমার এই ইনফরমেশনটা, এটা আমাকে বের করতে হবে, এটা আমাকে বের করতে হবে। কোয়েশ্চনে এটার ব্যাপারে বলা আছে, কোয়েশ্চনে এই ডাটাটা তোমার কাছে দেওয়া আছে, তাইলে এই ডাটাটা থেকে আমি এই ভ্যালুটা বের করে ফেলতে পারবো না এখানে, অবভিয়াসলি বের করে ফেলতে পারবো। তাহলে এখানে আমার কাছে কি আসবে দেখো, আমি এখান থেকে আমার দরকার কি, এখানে আমার দরকার বা দিয়ে লিখবো যে মাইনাস ডি অফ N2O5, এই মাইনাস সহ ভ্যালুটা আমার দরকার, ডিভাইডেড বাই হচ্ছে ডিটি, ডিভাইডেড বাই হচ্ছে ডিটি ইজ ইকুয়াল টু কত আসবে এখানে, এই 2টাকে আমি এই পাশে পাঠিয়ে দিব, তাহলে সেটা হয়ে যাবে 2/4 ইন্টু ডি অফ NO2 ডিভাইডেড বাই ডিটি, এই যে 0.5 মিনিট সময়ে, তাহলে ডিটি হচ্ছে 0.5 মিনিট, আর ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে এত, তাহলে আমরা উপরে লিখবো ঘনমাত্রার পরিবর্তন। এখানে ডি অফ N2 কত, আমার ডি অফ N2 যেটা আছে, আমার এখানে ডি অফ N2টা দেখো কত, এখানে এক সেকেন্ড এটা বাঁকা হয়ে যাচ্ছে বারবার, আচ্ছা সমস্যা নাই। ডি অফ N2 দেওয়া আছে কত ডাটা এখানে 1.8 ইন্টু 10 ইনভার্স অফ 2, আর ডিটি হচ্ছে 0.5 মিনিট, তাহলে 0.5 ইন্টু 60 সেকেন্ড। দেখো এই জিনিসটা বুঝতে পারছো কিনা, যে এটা তো ঘনমাত্রার পরিবর্তন আর এটা হচ্ছে সময়, তাহলে সময়ের জায়গায় সময় বসেছি, ঘনমাত্রার পরিবর্তন ঘনমাত্রার পরিবর্তন বসেছি, তাহলে এখান থেকে আমার এই যে এই ভ্যালুটা চলে আসবে না, দেখো তো এই যে আমার কাছে এখান থেকে মাইনাস ডি অফ N2O5 ডিভাইডেড বাই ডিটি, এই ভ্যালুটা চলে আসবে না, দেখি এই ভ্যালুটা কত আসছে আমাকে বলো তো, এই ভ্যালুটা কত আসছে এখানে, এই ভ্যালুটা কত আসছে, না ম্যাথের পরে একটু পরে থিওরি স্টার্ট হবে, বিক্রিয়ার হার ধ্রুবক থিওরি আছে, আরহেনিয়ার সমীকরণ আছে, বাট আমাকে একটু করে বলো তো এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা, আর এখানে আনসার কত আসবে 1.3 tan ইনভার্স অফ 4, এই ভ্যালুটা কি আমি একটু চেক করে দেখি, দাঁড়াও কত 1/2 মানে 2 এর পুরো কাটা যাবে, 1.8 tan ইনভার্স অফ 2 ডিভাইডেড বাই 0.560, 3 ইন্টু tan ইনভার্স 4 আসে ভাই, এই ডাটাটা তো আমার কাছে 3 ইন্টু tan ইনভার্স অফ 4 আসে, তোমাদের কাছে কত আসে, এটা 3 ইন্টু tan ইনভার্স অফ 4 আসছে, ঠিক আছে গুড। তাহলে এটা আসছে আমার 3 ইন্টু আসছে কত 3 ইন্টু tan ইনভার্স অফ 4, তাহলে এখানে তো ভ্যালুটা এই ভ্যালু মাইনাস সহ এই ভ্যালুটাই তো আমার দরকার, মাইনাস সহ এই ভ্যালুটা কত আসছে এখানে, বিয়োজন 3 ইন্টু tan ইনভার্স অফ 4 মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1, শেষ আনসার এটা আমার। দেখো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা, যদি বুঝো আমাকে একটু ইয়েস জানাও কমেন্টের মধ্যে, যদি বুঝো এটা আমাকে একটু ইয়েস জানাও, বা ওয়াই লিখলেই হবে শুধুমাত্র। আচ্ছা আরেকবার আমি বুঝাই দিই, এখানে বলছে কি N2O5 বিয়োজিত হয়ে এত মিনিট সময় এতটুকু NO2 তৈরি করছে, তাহলে ইনফরমেশন দেওয়া আছে NO2 সম্পর্কে, বাট তোমাকে জানতে চাইছে N2O5 এর বিয়োজন গতির হার, বিক্রিয়ার হার জানতে চাইনি, শুধুমাত্র পার্টিকুলার একজন সম্পর্কে জানতে চাইছে। তো পার্টিকুলার যখন একজনের সম্পর্কে জানতে চায় N2O5 এর বিয়োজন হার, তখন তুমি এখানে সহগ ইউজ করো না, এই জন্য এখানে 2 ছিল বাট আমি সহগ ইউজ করিনি, বিয়োজন হার বলছে তাই মাইনাস বসাইছি, যেহেতু একজন সম্পর্কে জানতে চাইছে তাই আমি সহগ ইউজ করিনি। তাহলে এই ডাটাটা আমার দরকার, এটা আমি কিভাবে বের করবো, পুরা বিক্রিয়ার রেটকে যদি আমি লিখতে চাই, রেট ইকুয়েশন লেখার সময় কিন্তু আমাকে সহগ ইউজ করতে হবে, তাহলে আমরা এখান থেকে এই ডাটাটা পাইছি, আর এটাই হচ্ছে আমার কাছে এখানে আনসার। কেমন, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি, হোপফুলি সবাই জিনিসটা আমাদের এখানে ক্লিয়ার। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই, আসো নেক্সটে চলে যাই। নেক্সট আমাদের এখন থিওরি স্টার্ট হবে, সেটা হচ্ছে আমাদের কোনটা,
বিক্রিয়ার হার ধ্রুবক। বিক্রিয়ার হার ধ্রুবকটা আমরা দেখার চেষ্টা করবো। দেখো হার ধ্রুবক কি বলতেছে, এটা বোঝার জন্য তোমাকে আমি একটা রিঅ্যাকশন দিয়ে বুঝাই আসো। যে ধরো আমাকে এখানে দেওয়া আছে যে এ একটা বিক্রিয়ক যার মোল সংখ্যা এ, তারপর তোমার হচ্ছে বি একটা বিক্রিয়ক যার মোল সংখ্যা বি। ধরো যাক এখান থেকে আমাদের প্রোডাক্ট তৈরি হচ্ছে সি এবং ডি। ধরো এখান থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে সি এবং তোমার কাছে এখানে ধরা যাক ডি প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে এখন আমরা একটা সূত্র জানি, ভর ক্রিয়ার সূত্র। একটা সূত্র আছে আমাদের, কি বলতো, ভর ক্রিয়ার সূত্র। তোমাদেরকে আগে লিখে দিয়েছিলাম লাস্ট ক্লাসে, যে ভর ক্রিয়ার সূত্র। তো সেই ভর ক্রিয়ার সূত্র আমাদেরকে কি বলে? তো সেই ভর ক্রিয়ার সূত্র আমাদেরকে বলে বিক্রিয়ার যে রেটটা থাকবে, হার, ইজ প্রপোর্শনাল টু কত হয়ে থাকে? বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে বিক্রিয়কগুলোর সক্রিয় ভর মানে কি? এই ঘনমাত্রা আর এর উপরে যদি মোল সংখ্যাটা লিখে দাও, এটাই তো সক্রিয় ভর। তাহলে সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে এখানে তুমি বিটা দিয়ে দাও। তাহলে এই জিনিসটাকে আমি কি বলতে পারবো? বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। এটাকে আমরা কোনটা বলছি? এটা বলছে আমাদেরকে ভর ক্রিয়ার সূত্র। তাহলে এখান থেকে আমি এটাকে চাইলে কি ভাঙাইতে পারি? দেখো, সমানুপাতিক উঠাই আমি একটা সমান চিহ্ন আনতে পারি, এটা ধ্রুবক আনতে পারি। তাহলে রেট ইকুয়াল আমরা লিখতে পারি এখানে যে এটা ধ্রুবক, তারপর এখানে লিখতে পারি এ, এটা মোল সংখ্যা পাওয়ার এ, এখানে লিখতে পারি বি, মোল সংখ্যা এখানে পাওয়ার বি। পরে আমরা রেট ইকুয়াল টু কি লিখতে পারি এখানে, সরি কে ইকুয়াল টু কি লিখতে পারি? দেখো তো, বিক্রিয়া হার ধ্রুবক কে, কেটাকে আমরা লিখতে পারি তোমার উপরে বসে যাবে রেট, আর নিচে বসে যাবে এখানে এর সক্রিয় ভর, আর এখানে বসে যাবে বি এর সক্রিয় ভর। তাই না? এই জিনিসটা তো আমরা সবাই মানে বুঝতে পারতেছি। এই জিনিসটা এতটুকু আমরা সবাই এখানে বুঝতে পারতেছি, কেমন? আচ্ছা, তাহলে দেখো, মানে এটা হচ্ছে যে আমরা একটা বিক্রিয়া লিখলাম, আর লাস্ট আমরা ভরকের সূত্র বলে আসছি না? তো ভরকের সূত্র মানে কি বলে? একটা বিক্রিয়ার রেট বিক্রিয়কগুলোর সক্রিয় ভর মানে কি আমরা সবাই জানি, যে ধরো এ লিখলাম, এটা ঘনমাত্রা লিখলাম, এটার উপরে যদি আমি এর মোল সংখ্যাটাকে পাওয়ার আকারে দিয়ে দিই, তাহলে এই পুরো জিনিসটা এর সক্রিয় ভর নির্দেশ করতেছে। তাহলে বিক্রিয়ার রেটটা সেটা বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক হয়ে থাকে। আর সমানুপাতিক চিহ্ন উঠাইলে এখানে সমান চিহ্ন আর ধ্রুবক আনতে হয়। আর এই ধ্রুবকটাকে আমরা কি বলে থাকি? এখানে যে ক্যাটা আনছি আমরা এখানে, এই ক্যাটাকে বলা হবে বিক্রিয়ার হার ধ্রুবক। এই ক্যাটাকে কি বলা হবে? ক্যাকে বলা হবে তোমার বিক্রিয়ার হার ধ্রুবক। এটাকে বলা হবে বিক্রিয়ার হার ধ্রুবক, এটাকে বলা হবে। ঠিক আছে, এটাকে বলা হবে বিক্রিয়ার কি বলতো, হার ধ্রুবক বলা হবে। আচ্ছা, এখন দেখো, তাহলে এখান থেকে আমি এখন এই সূত্র থেকে কে ডেফিনেশন কিভাবে দিব? যে কোনো ডেফিনেশন দেওয়ার জন্য নিচের জিনিসগুলোকে কত করে দেওয়া লাগে? 1 করে দেওয়া লাগে। তাহলে আমি যদি এই জিনিসটাকে 1 করে দিই, তাহলে দেখো ডেফিনেশন বলতেছি কি, একটা নির্দিষ্ট তাপমাত্রায় একক সক্রিয় ভর বিশিষ্ট। তাহলে সক্রিয় ভরগুলোকে আমি কত করে দিলাম? সক্রিয় ভরগুলোকে আমি 1 করে দিচ্ছি। এটাকেও যদি 1 করে দিই, এটাকেও যদি 1 চিন্তা করি, তাহলে একক সক্রিয় ভর বিশিষ্ট বিক্রিয়কের বিক্রিয়ার হারটাকে, রেটটাকে আমরা কি বলবো? আমরা বলবো এখানে বিক্রিয়ার হার ধ্রুবক। তোমরা সবাই শিখে আসছো না যে কোনো কিছু ডেফিনেশন দেওয়ার সময় নিচে কি করতে হয়? ফিজিক্সের ডেফিনেশন দেওয়ার সময় নিচে জিনিসটাকে 1 করে দিতে হয়। কেমন? যেমন তুমি যখন লিখতা যে আমাদের এখানে পিরন ইজ ইকুয়াল টু, তুমি লিখতে না পিরন ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ, এটা ডেফিনেশন তুমি কিভাবে দিতা? যে একক ক্ষেত্রফলের উপর যে অভ্যন্তরীণ বলটা তৈরি হয় সেটাকে আমরা বলতাম পীড়ন। তো সেইভাবে আমরা যখন রেটের বিক্রিয়ার হার ধ্রুবকের ডেফিনেশন দিব, নিচের জিনিসগুলোকে আমরা 1 চিন্তা করব, যে একক সক্রিয় ভর বিশিষ্ট বিক্রিয়কগুলোর যে রেটটা, সেটাকে আমি এখানে কি বলবো? সেটাকে আমরা বলবো বিক্রিয়ার হার ধ্রুবক। দেখো তো বিক্রিয়ার হার ধ্রুবকের ডেফিনেশনটা ক্লিয়ার কিনা? এন এর ব্যাপারটা ভাই নেক্সট ক্লাসে আসবে, কেমন? এন এর ব্যাপারটা এখন চিন্তা করি না, এন এর ব্যাপারটা নেক্সট ক্লাসে আসবে। আমরা পড়াবো, বিক্রিয়ার ক্রম পড়াবো, তখন এন এর ব্যাপারটা আসবে। আচ্ছা, আবার তো বারবার কয়েকবার বলতেছি, তারপর আবার দেখেন, আমরা বললাম যখন আমরা যে কোনো কিছু ডেফিনেশন দিই, যেমন আমরা যখন পীড়নের ডেফিনেশন দিতাম, পীড়ন মানে ছিল এফ বাই এ, তো ডেফিনেশন দেওয়ার সময় নিজের জিনিসটাকে কত করতে হয়? 1 ধরে নিতে হয়। তাহলে তখন আমরা বলতাম একক ক্ষেত্রফলে যে বলটা তৈরি হবে সেটাকে আমরা বলি পীড়ন। তো বিক্রিয়া হার ধ্রুবকের ডেফিনেশন দেওয়ার সময় আমরা সেম কাজটাই করব, নিচের জিনিসগুলোকে 1 ধরে নিব। তাহলে 1 একক সক্রিয় ভর বিশিষ্ট বিক্রিয়ার যে হার, তাকে আমরা বলে থাকি বিক্রিয়া হার ধ্রুবক। তবে এখানে একটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বিক্রিয়া হার ধ্রুবকের ডেফিনেশন দেওয়ার সময় অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রার কথাটা বলতে হবে।
আমাদের এই চ্যাপ্টারে যতগুলো ধ্রুবক আসবে, হার ধ্রুবক, সাম্য ধ্রুবক, সবগুলো টেম্পারেচার ডিপেন্ডেন্ট। আমাদের যতগুলো ধ্রুবক আসবে সবগুলো টেম্পারেচার ডিপেন্ডেন্ট। কেমন? এটা একটু মনে রাখবেন। আমাদের এই চ্যাপ্টারে যতগুলো ধ্রুবক আসবে, হার ধ্রুবক, সাম্য ধ্রুবক, সবগুলো কি ডিপেন্ডেন্ট? টেম্পারেচার ডিপেন্ডেন্ট। আশা করি আমরা এই জিনিসটা সবাই এখানে বুঝতে পারছি এবং বিক্রিয়া হার ধ্রুবকের ডেফিনেশনটাও ক্লিয়ার। একটু স্ক্রিনশট নিয়ে ফেলেন, কারণ এখান থেকে হচ্ছে যে আমরা কোয়েশ্চন থাকবে। আমরা এরপরে এখনই চলে যাবো হার ধ্রুবকের বৈশিষ্ট্যে। এই জিনিসগুলো কি ক্লিয়ার? ভাই সক্রিয় ভর মানে কি? ওই যে ঘনমাত্রার উপর যদি আপনি কি করেন, এখানে মোল সংখ্যাটাকে পাওয়ার আকারে দিয়ে দেন, তাহলে সেটাকে বলবো তার সক্রিয় ভর। যেমন এখানে এ এর ঘনমাত্রা হচ্ছে আমাদের এইটা, যদি এ এর মোল সংখ্যাটাকে পাওয়ার আকারে দিয়ে দিই তাহলে এটা হবে তার সক্রিয় ভর হবে। চলুন আমরা নেক্সটে যাই। নেক্সট এখন আমরা দেখবো হার ধ্রুবকের বৈশিষ্ট্য। তো এই ভাই এগুলো লিখে লিখে পড়াচ্ছি না কেন, কারণ এগুলো তো মানে বেসিক জিনিসপত্র। আমি তোমাকে সব লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝাই দিব, টেনশন নিও না। যেমন আমরা এখন আলোচনা করি, আসো হার ধ্রুবকের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য কি বলছে দেখো, যে একটি নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে একই তাপমাত্রায় হার ধ্রুবকের মান সবসময় একই থাকে, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হলে হার ধ্রুবকের মানের পরিবর্তন ঘটে। মানে তুমি যদি কি করো, টেম্পারেচারকে চেঞ্জ করো, তুমি যদি কি করো এখানে তাপমাত্রার পরিবর্তন করো, তখন তোমার কি হবে? হার ধ্রুবকের মানের পরিবর্তন ঘটবে। আমরা মনে রাখবো আমাদের কাছে এই চ্যাপ্টারে যতগুলো তোমার কি থাকবে বলতো, আমাদের এখানে এই চ্যাপ্টারে যতগুলো ধ্রুবক আছে, যেমন হার ধ্রুবক, সাম্য ধ্রুবক, আমি তো এই কথাটা তোমাকে এখানে লিখে দিয়ে আসো যে তোমার, আমরা মনে রাখবো এখানে এই যে হার ধ্রুবক, কেমন? হার ধ্রুবক, তারপর মনে রাখবা সাম্য ধ্রুবক, সাম্য সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবক বলে কোনগুলো বোঝাচ্ছি আমরা, সামনে পড়বো ক্যাপি কমা ক্যাসি। তো হার ধ্রুবক, সাম্য ধ্রুবক, এরা সবাই কি ডিপেন্ডেন্ট? টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এরা যারা আছে সবাই কি বলতো? তাপমাত্রা নির্ভরশীল। এরা সবাই কি নির্ভরশীল? তাপমাত্রা তাপমাত্রা নির্ভরশীল। অর্থাৎ তাপমাত্রা চেঞ্জ করা হলে এরা চেঞ্জ হয়ে যাবে। এরা তাপমাত্রা নির্ভরশীল। ঠিক আছে, প্রথম পয়েন্টটা সবার ক্লিয়ার যে আমাদের এখানে এই যে হার ধ্রুবকটা কিসের উপর ডিপেন্ডেন্ট? তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, এবার বলতেছে কি, একই তাপমাত্রায় ভিন্ন ভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের মানটা ভিন্ন ভিন্ন হয়। এটা বুঝাই বলি, এই লাইনটার অর্থ কি? চলো একটু উদাহরণ দিয়ে বুঝাই বলে আসো, তাহলে তোমার ক্লিয়ার হবে। এই পয়েন্টটা পরে লিখে দিও তুমি, আগে চলো উদাহরণটা দিয়ে আসো। ধরো আমি তোমাকে বললাম যেখানে একটা বিক্রিয়া সম্পাদন করা হচ্ছে, ধরো এখানে এ আর বি কে যুক্ত করে ধরো তোমার এখানে সি আর ডি তৈরি করা হচ্ছে। ধরো এখানে সি আর ডি তৈরি করা হচ্ছে। কেমন? এখানে কি তৈরি করা হচ্ছে? এখানে সি এবং ডি তৈরি করা হচ্ছে। ধরো যাক এখানে আমাদের সি প্লাস ডি তৈরি করা হচ্ছে। এখন এই বিক্রিয়াটা ধরো 25°C তাপমাত্রায় করাচ্ছি, আর এই বিক্রিয়ার যে হার ধ্রুবক, এই বিক্রিয়ার যে আমার রেট কনস্ট্যান্ট বা হার ধ্রুবক, সেটা ধরো যাক আমার কাছে এখানে K1। বাট তুমি যদি অন্য একটা বিক্রিয়াকে নাও, ধরো তুমি যদি এখানে আরেকটা বিক্রিয়া চিন্তা করো, ধরো তুমি যদি এখানে চিন্তা করো না আমি এ আর বি কে বিক্রিয়া করাবো না, আমি এখানে ধরো যাক হচ্ছে ই আর এফ কে বিক্রিয়া করাবো, বাট তাহলে এখানে তখন তৈরি হবে কি জি আর এইচ তৈরি হবে। ধরো তোমার কাছে তখন এখানে ধরো তোমার কাছে এখানে জি এবং এইচ তৈরি হলো, বাট এই বিক্রিয়াটা আমি 25°তেই করাবো, তাহলে আমার এখানে হার ধ্রুবক সেম হবে? হার ধ্রুবক সেম হবে না, এই বিক্রিয়া হার ধ্রুবক তো আরেকটা হবে, K2 হবে। মানে এখানে বলতেছে কি, তুমি যদি তাপমাত্রাকে সেমও রাখো কিন্তু বিক্রিয়া যদি চেঞ্জ করে দাও তাহলে হার ধ্রুবক চেঞ্জ হবে। বাট এমন যদি হয় তুমি বিক্রিয়াকে সেম রাখতেছো বাট তাপমাত্রাকে তুমি আজীবন 25 রাখতেছো, তাহলে এই বিক্রিয়ার হার ধ্রুবক আজীবন K1 থাকবে। বাট তুমি যদি কি করো, টেম্পারেচার চেঞ্জ করে দাও বা বিক্রিয়া চেঞ্জ করে দাও, তাহলে তোমার হার ধ্রুবকটা চেঞ্জ হবে। এই দেখো এই কথাটা এখানে বলছে, এখানে বলছে কি একই তাপমাত্রায় ভিন্ন ভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের মান ভিন্ন হয়। কোনটার ক্ষেত্রে? কিসের ক্ষেত্রে বলতো? ভিন্ন ভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে। ভিন্ন ভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের মানটাও ভিন্ন হবে। ঠিক আছে, আশা করি সবার কাছে এই জিনিসটা ক্লিয়ার। তাহলে 2 নাম্বারটা সবার কাছে ক্লিয়ার না? 2 নাম্বার কি সবার কাছে ক্লিয়ার না? এগুলো তোলার দরকার নেই, এগুলো স্ক্রিনশট নিয়ে রাখবেন, লাস্টে যে তুলবেন আর কি, আর আমি তো পিডিএফ দিয়েই দিব। আশা করি 2 নাম্বার সবার কাছে ক্লিয়ার। এরপরে দেখুন কি বলছে এখানে, যে নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবকটা বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রার উপর নির্ভর করে না। মানে তুমি যদি কি করো, একটা পার্টিকুলার বিক্রিয়া রাখো, পার্টিকুলার বিক্রিয়ার জন্য হার ধ্রুবকটা শুধুমাত্র টেম্পারেচার ডিপেন্ডেন্ট, ঘনমাত্রা, চাপ, এনথালপি, এন্ট্রপি এগুলোর উপর কোনো কিছুর উপর ডিপেন্ড করবে না। তাহলে আমরা এখানে এটা বলতে পারি এখানে যে
পার্টিকুলার বিক্রিয়ার ক্ষেত্রে, একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে, একটি নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে, একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে, নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে, বিক্রিয়ার ক্ষেত্রে, বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবক, শুধুমাত্র হার ধ্রুবক যেটা আছে সেটা শুধুমাত্র তাপমাত্রা নির্ভরশীল, শুধুমাত্র তাপমাত্রা নির্ভরশীল, শুধুমাত্র তাপমাত্রা নির্ভরশীল, তাপমাত্রা বাদে অন্য কিছুর উপর ডিপেন্ড করবে না, ঘনমাত্রা, চাপ, অন্য কিছুর উপর ডিপেন্ড করবে না। কেমন? আচ্ছা, এই জিনিসটাই দেখো এখানে লিখছে যে তোমার নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবক বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রার উপর নির্ভর করে না, ঘনমাত্রার উপর ডিপেন্ড করবে না। তারপর কি বলছে? কোন বিক্রিয়ার হার ধ্রুবকের মান ওই বিক্রিয়ার ব্যাগ সম্পর্কে ধারণা প্রদান করে। মানে একটা বিক্রিয়ার যদি আমি হার ধ্রুবকের মান জানি, তাহলে সেইটা সেই বিক্রিয়ার ব্যাগ সম্পর্কে ধারণা প্রদান করে। হার ধ্রুবকের মান বেশি হওয়া মানে বিক্রিয়ার গতিবেগ বেশি হবে, আর হার ধ্রুবকের মান কম হওয়া মানে বিক্রিয়ার গতিবেগ কম হবে। এটা কোত্থেকে বুঝতে পারবা? এই যে দেখো এখানে যখন আমরা লিখছিলাম যে আমার যদি কোনো কারণে কি হয়, এখানে এই রিঅ্যাকশনে দেখো এখানে যে তোমার হার ধ্রুবক আছে আর যে রেট আছে এরা কিন্তু সমানুপাতিক সম্পর্কে সম্পর্কিত। যদি তুমি বিক্রিয়াটাকে ফিক্স রাখো, বিক্রিয়াটাকে ফিক্স থাকলে কি হবে? বিক্রিয়কগুলো ফিক্স থাকবে। তাহলে হার ধ্রুবক বৃদ্ধি পাওয়া মানে রেটও বৃদ্ধি পাওয়া, হার ধ্রুবক হ্রাস পাওয়া মানে রেটও কম থাকা। তাহলে আমাদের যদি কি হয়, বিক্রিয়া হার ধ্রুবক যেটা আছে সেটা কিন্তু কি করতেছে বলতো? হার ধ্রুবকটা কিন্তু আমার এখানে এই যে বিক্রিয়ার গতিবেগ সম্পর্কে আমাকে ধারণা দিচ্ছে। তার একটি ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের এখানে বিক্রিয়ার হার ধ্রুবক বিক্রিয়ার গতিবেগ সম্পর্কে ধারণা দেয়। তারপর সবার কোয়েশ্চন আমি দেখতেছি, আগে লিখে দিই তাহলে মনে রাখবা। বিক্রিয়ার হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবক বিক্রিয়াটির গতিবেগ সম্পর্কে ধারণা দেয়। বিক্রিয়াটির গতিবেগ যেটাকে আসলে আমরা রেট বলছি, যেটাকে আমরা কি বলছি? যেটাকে আমরা বলছি রেট গতিবেগ সম্পর্কে ধারণা দেয়, গতিবেগ সম্পর্কে ধারণা দেয়। দেখো এই জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা? এই যে এই 4টা পয়েন্টে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলো। কত নম্বর পয়েন্টে? 1 ধরলে কে ইকুয়াল টু রেট বলা যাবে কি? হ্যাঁ, 1 ধরলে কে ইকুয়াল টু রেটই হবে। তো এই জন্য ওইভাবেই তো হচ্ছে আমরা সংজ্ঞাটা দিছি। 3 নাম্বারটা আবার, আচ্ছা দেখো 3 নাম্বারটা বলছে কি যে নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবক বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রার উপর নির্ভর করে না। ওই যে আমি তো বললাম একটা পার্টিকুলার রিঅ্যাকশনের ক্ষেত্রে আমার যে হার ধ্রুবকটা থাকবে সেটা শুধুমাত্র টেম্পারেচার ডিপেন্ডেন্ট, ঘনমাত্রা, চাপ এগুলোর উপর ডিপেন্ড করে না। কেমন? আচ্ছা ভাইয়া 4 নাম্বার এটাই যে দেখো তুমি এই যে তোমার এই কোশ্চেনটা দেখো, যদি তুমি পার্টিকুলার একটা নির্দিষ্ট বিক্রিয়া রাখো, একটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য বিক্রিয়কটা ফিক্স থাকে, একটা নির্দিষ্ট বিক্রিয়াতে কি থাকে? বিক্রিয়কটা ফিক্স। তাহলে বিক্রিয়ক যদি ফিক্স থাকে তাহলে এই জিনিসটা তো চেঞ্জ হবে না। তাহলে এইটা কেটা রেটের সমানুপাতিক। তাহলে আমার যদি কে এর মান বড় হয় এর মানে রেটের মান বড়, কে এর মান ছোট মানে রেটের মান ছোট হওয়া। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যেমন বিক্রিয়ার হার ধ্রুবক বিক্রিয়াটির গতিবেগ সম্পর্কে ধারণা দিচ্ছে। ঠিক আছে? ওকে। বিক্রিয়া ভাই হার এবং ধ্রুবকের মধ্যে পার্থক্য। হার জিনিসটা কি বলেন? হার হতেছে আপনার একটা ভ্যালোসিটি নির্দেশ করতেছে, আর ধ্রুবক একটা ধ্রুবকের ভ্যালু। এই জিনিসটাই ক্লিয়ার? এই জিনিসটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাই, আসো আমরা নেক্সট চলে যাই। এখানে তোমার আচ্ছা হার ধ্রুবকের আরেকটা বৈশিষ্ট্য বলছে কি, যদি তাপমাত্রা স্থির থাকে তবে বিক্রিয়ার ঘনমাত্রা পরিবর্তন ঘটালেও বিক্রিয়ার হার ধ্রুবকের মানের পরিবর্তন হয় না। কেমন? মানে এটা বলতেছে এরকম যে ধরো তুমি যদি টেম্পারেচার স্থির রাখো, তুমি যদি কি করো এখানে ওইটাই 3 নাম্বার পয়েন্টটাকে ঘুরাই ফেরা আবার বলছে, 3 নাম্বারটাকে আবার বলছে যে যদি তুমি টেম্পারেচার স্থির থাকে তাহলে তুমি ঘনমাত্রাকে যাই করো না কেন, ঘনমাত্রা পরিবর্তন যদি ঘটাও, চাপেরও যদি পরিবর্তন ঘটাও, তারপরে তোমার কি হবে না বলতো? এখানে আমাদের হার ধ্রুবকের মানের কোনো পরিবর্তন ঘটে না। কিন্তু আমাদের কিন্তু ঘনমাত্রা পরিবর্তন ঘটলে কিন্তু কি হবে বলতো? বিক্রিয়ার হারের পরিবর্তন হবে, বিক্রিয়ার হারের পরিবর্তন হবে। ওকে,
আচ্ছা, আশা করি সবাই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। এখন অনেকে একটা প্রশ্ন করতে পারো, ভাই হারের পরিবর্তন হচ্ছে, তাহলে আমাদের ইয়াটা কিভাবে স্থির আছে? এই যে হার ধ্রুবকটা, চলো দেখাই দিয়ে আসো। খেয়াল করো, হার ধ্রুবকের ইকুয়েশন কি ছিল? কে ইকুয়াল টু, আমরা উপরে পাইছি কি বলতো, এখানে উপরে পাইছি হচ্ছে আমরা রেট, উপরে পাইছি হচ্ছে আমরা রেট, ধরো আমরা পাইছি হচ্ছে যে ঘনমাত্রা এরকম, এটা পাইছিলাম তাই না? এখন আমি বলতেছি যদি তুমি টেম্পারেচার চেঞ্জ না করো তাহলে কেটা চেঞ্জ হবে না, বাট তুমি যদি ঘনমাত্রা চেঞ্জ করো, ঘনমাত্রা চেঞ্জ করলেও কে চেঞ্জ হবে না যদি তুমি টেম্পারেচারকে স্থির রাখো। এখন কোশ্চেন হচ্ছে কিভাবে, ধরো তোমার এখানে যে ঘনমাত্রাটা আছে, ধরো এখানে যে ঘনমাত্রাটা আছে, ধরো এটাকে তুমি বাড়াই দিছো, তখন কি হবে? রেটটাও বেড়ে যাবে ধরো, কারণ ঘনমাত্রা বেড়ে গেলে চেঞ্জ হলে কিন্তু আমার রেটটাও বেড়ে যায়। তো এটা যতটুকু বাড়বে এটাও ততটুকু বাড়বে, ফলে রেশিওটা সেম হওয়ার কারণে এই জিনিসটা ফিক্স থাকবে। এই জিনিসটা কি থাকবে? ফিক্স থাকবে। মানে আমি তোমাকে যদি বলি, এবারে যদি চিন্তা করে দেখো, ধরো এখানে তুমি লিখলে 2/4, এখন এখানে যদি 2 গুণ 5 করো, নিচেও যদি তুমি এখানে 4 গুণ 5 করো, নিচেটা যত গুণ বাড়তেছে উপরেটা তত গুণ বাড়তেছে, তাহলে এটা যে রেশিও সেটা ফিক্স থাকবে না। এইটাই ঘটনাটা এখানে ঘটতেছে। তুমি যদি টেম্পারেচারকে চেঞ্জ করো তখনই কে চেঞ্জ হবে, অন্য সময় চেঞ্জ হবে না। এটা মাথায় গেঁথে ফেলো, কেমন? যে তোমার এই চ্যাপ্টারে যতগুলো সাম্য ধ্রুবক আছে, সেটা হইতে পারে তোমার হচ্ছে যে ভাই আমাদের এই যে বিক্রিয়ার হার ধ্রুবক, হইতে পারে হচ্ছে যে ক্যাপিএসি, এরা শুধুমাত্র টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে, ঘনমাত্রা চাপ এগুলোর উপর ডিপেন্ড করবে না। ঠিক আছে? আচ্ছা, ওকে। দুইটাই বাড়লে যেটা হবে তখন, মানে এই দুইটা মিলাই যত বাড়ছে ওইটা ঠিক ততটুকু বাড়বে। ধরো দুইটা মিলাই যদি 5 গুণ বাড়ে, এটাও 5 গুণ বাড়বে। মানে টেম্পারেচার চেঞ্জ না করলে কেটা চেঞ্জ হবে না, এটা মাথায় গেঁথে ফেলো, কেমন? হোপফুলি সবাই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। আমরা কি নেক্সটে যাবো? ক্লিয়ার? ওকে। নির্দিষ্ট তাপমাত্রা আর স্থির তাপমাত্রা কি সেম? এখন কাহিনী হচ্ছে যে, হ্যাঁ এটাকে তুমি এক কথায় সেম বলতে পারো, এক কথায় সেম বলতে পারো এটাকে। চলো নেক্সটে চলে যাই। নেক্সট এখানে তোমাকে দেওয়া আছে, এগুলো জাস্ট নিজেরাই রিডিং করে নিব, আমি পড়ানোর কিছুই নাই। যে বিক্রিয়ার হার এবং হার ধ্রুবকের মধ্যে পার্থক্য একটুবার জাস্ট আমরা নিজেরা রিডিং করে নিব। আমি যা যা তখন বলছি এই কথাগুলো এখানে লেখা আছে, কেমন? যা যা বলছি আমি এই কথাগুলো এখানে লেখা আছে, একটু জাস্ট নিজেরা রিডিং করে নিও, ঠিক আছে? ওকে। তারপরে এখানে যাই, এটাও জাস্ট নিজেরা রিডিং করে নিও, হার এবং হার ধ্রুবকের মধ্যে পার্থক্য। তাহলে একটা চলো ম্যাথ দেখে ফেলি। আসো এই কোয়েশ্চনটা পড়ো, আসো এই কোয়েশ্চনটা দেখো এখানে পড়ো, এবং চলো আমরা পরে অঙ্কটা করি। এখানে দেখো আমাকে বলতেছি কি, এ থেকে বি তৈরি হচ্ছে বিক্রিয়াটিতে, এর প্রাথমিক ঘনমাত্রা দেওয়া আছে তোমার কাছে এত, এবং বিক্রিয়া শুরু হওয়ার 5 মিনিট 20 সেকেন্ড পর এর ঘনমাত্রা হ্রাস পেয়ে এত হয়েছে, হার নির্ণয় করো। দুনিয়ার যে অঙ্ক, এখানে কিন্তু কি জানতে চাইছে বলতো? আমাকে জানতে চাইছে এখানে বিক্রিয়ার হার নির্ণয় করো, কোনো পার্টিকুলার কোনো কিছু না, পুরো বিক্রিয়া জিজ্ঞেস করছে। তাহলে চলো করি, আসো সলিউশন। তাহলে এখানে কার চেঞ্জের ব্যাপারে বলছে, এ যেটা আছে তার শুরুর ঘনমাত্রা হচ্ছে এত, পরে ঘনমাত্রা হচ্ছে এত, তাহলে ডি অফ এ বের করবো। ডি অফ এ, ডি অফ এ কিভাবে বের করবো? শেষের ঘনমাত্রা কত? 0.125, 0.125 মাইনাস শুরুর ঘনমাত্রা কত? 0.275, 0.275। তাহলে কত আসবে এখানে? এখানে তোমার আমাদের অবশ্যই নেগেটিভ ভ্যালু আসবে। দেখি এটা কত আসে, 0.125 মাইনাস 0.275, মাইনাস 0.15 আসবে, মাইনাস 0.15 আসছে এত মোল লিটার ইনভার্স 1। ঠিক আছে? আচ্ছা, আর সময় কত? 5 মিনিট 20 সেকেন্ড। তাহলে ডিটি কত হবে এখানে বলো? ডিটি হবে তোমার 5 মিনিট 5 মিনিট 20 সেকেন্ড। ঠিক আছে? তাহলে এখানে তুমি এটাকে চাইলে লিখতে পারো 5 × 60 প্লাস 20। তাহলে কত হবে এখানে? 5 × 300, 320 যোগ করলে এখানে হবে 320 সেকেন্ড হবে। তারপর তোমাকে এখানে বের করতে বলছে গড় বিক্রিয়ার হার নির্ণয় করো, তার রেট বের করতে বলছে এখানে। তো এখানে যদি রেট বের করি আমরা, বিক্রিয়ার হার রেট যদি বের করি, তাহলে দেখো রেট কত আসবে এখানে। এখানে তো 1 আর এ হচ্ছে বিক্রিয়ক, তাই মাইনাস ডি অফ এ ডিভাইডেড বাই আসবে ডিটি। তাহলে এখানে দেখো কত আসবে, এটা যে ভ্যালু বসাই দিয়ে আসো, আমার উপরে থাকবে তোমার, দেখো এখানে উপরে থাকবে তোমার মাইনাস 0.15, এখানে 320। তো এখান থেকে তোমার ডাটা চলে আসবে 320 থাকবে এখানে, কেমন?
এটা কত আসবে আমাকে জানাও তো একটু কমেন্টে। এরপর হচ্ছে আমরা নেক্সটে চলে যাবো। অনেকগুলো তোমাদেরকে বাড়ি কাজ দিয়ে দেবো, বাকিটা বাসায় করে ফেলবা। 4.68 ইন্টু 10 ইনভার্স অফ 4, ঠিক আছে। 4.68 4.68, আচ্ছা এখানে তো মাইনাস এখানে মাইনাস মাইনাস আছে, ইন্টু 10 ইনভার্স অফ 4 মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1। এখন আমরা বেশিরভাগ অঙ্ক বাড়ি কাজ দিয়ে যাব, কারণ অনেকগুলো আমরা এই টাইপের অঙ্ক করছি, সেগুলো আমরা এখন পারবো সবাই। এটা একবার দেখো, এটা বুঝছো কিনা। হ্যাঁ, দুনিয়ার ইজি ম্যাথ এগুলো ভাই। সন্ধিচাপ এবং সন্ধিচাপ কি, এইটা হচ্ছে তোমরা হচ্ছে আমি পড়াবো ইয়াতে পরিবেশ রসায়নে পড়বো এগুলা, সাকিব ভাই তোমাদেরকে পড়াবে। আমি এখন পড়াই, এটা তো আউট অফ টপিক হয়ে যাবে, সাকিব তোমাদেরকে পড়াবে এটা। আচ্ছা, তাহলে এখানে এই ম্যাথগুলো তোমরা সবাই পারবা। এই ম্যাথ এগুলো সব তোমরা পারবা। এগুলো তোমাদেরকে বাড়ি কাজের জন্য আমি রেখে দিচ্ছি এগুলা। তাহলে আমি একটু করে লিখে যাই, এগুলো সবগুলো তোমরা বাসায় করে ফেলবা, কেমন? এগুলো সবগুলো তোমরা বাসায় করে ফেলবা। তাহলে আমাদের এটা তোমাদের বাড়ি কাজ থাকবে, তারপর এটাও তোমাদের বাড়ি কাজ থাকবে, এটাও তোমাদের বাড়ি কাজ থাকবে, সব সেম অঙ্ক, বুঝছো? সব সেম অঙ্ক। এটাও তোমার এখানে বাড়ি কাজ থাকবে, তারপর এটাও তোমার এখানে বাড়ি কাজ থাকবে, দেন এটাও তোমার এখানে বাড়ি কাজ থাকবে। দেখো এখানে কিন্তু বিওসি উৎপাদক কি হারে উৎপন্ন হবে, বিক্রিয়া জানতে চাই নাই, ইন্ডিভিজুয়াল এদের জানতে চাইছে। তারপর আমাদের এটাও তোমাদের এখানে বাড়ি কাজ থাকবে। তারপর যদি আমরা যাই, এখানে আমাদের বিয়োজন হার বের করো, সি এর উৎপাদন হার বের করো। তো এই অঙ্কটা করে দিই, যদিও এটা পারবা। এখানে কি বলছে, বি এর বিয়োজন হার, তাহলে শুধু বি এর ব্যাপারে জানতে চাইছে, তাহলে মাইনাস ডিবি ডিভাইডেড বাই ডিটি। তাহলে দেখো এখানে আমি যখন এখানে সলিউশন, এটা যখন আমরা করব, এটা দ্বারা কি বের করব, এটা হচ্ছে মাইনাস ডিবি ডিভাইডেড বাই ডিটি। এখানে সহগ আমরা চিন্তা করব না, কারণ শুধু বি এর ব্যাপারে আমাকে জানতে চাইছে, বি এর ব্যাপারে আমাকে জানতে চাইছে, ঠিক আছে। আর সি এর উৎপাদন হার, তাহলে শুধু সি এর ব্যাপারে জানতে চাইছে, টুটা কিন্তু ইউজ করব না। তাহলে এখানে আসবে ডিসি ডিভাইডেড বাই এখানে দেওয়া আছে ডিটি, ডিটি এটা বের করবা। এই দুটো ডাটা কত সেটা তোমাকে জানতে চাইছে। আর কোশ্চেনে কি দিছে, এর বিয়োজন হার। তাহলে এর বিয়োজন হার কত, বিয়োজন হার মানে মাইনাস, আর এর বিয়োজন হার মানে এখানে ডি অফ এ ডিভাইডেড বাই তোমার হচ্ছে ডিটি, ডিটি। এটা দেওয়া আছে কত, এটা দেওয়া আছে তোমার কাছে tan ইনভার্স অফ 2, tan ইনভার্স অফ 2 মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1। এখান থেকে তুমি এটা থেকে এই ইনফরমেশন দুটো বের করবা। কিভাবে, ওই পুরো বিক্রিয়ার রেট ইকুয়েশন লিখবা, রেট ইকুয়েশন লেখার পরে বাকিটা করবা। তো বাকিটা তোমার বাড়ির কাজ থাকবে, এটা তোমরা আশা করি পারবা, কেমন? এতগুলো হাউস ওয়াইফ না হোমওয়ার্ক আর কি। আচ্ছা যাই হোক, দেখো তারপর ধরো নেক্সটে যাই। নেক্সটে এটাও পারবা, আমি করে দিচ্ছি এখানে, এটাও তোমাদের এখানে বাড়ির কাজ থাকবে। এগুলো সবগুলো তোমরা বাসায় করবা, কেমন? এবং নো টাকাটা কিন্তু সাবমিট করিও, তাহলে আমরা কিন্তু চেক করতে পারবো। এগুলো সবগুলো বাসায় করবা, ওকে। এরপর ধরো নেক্সটে যাই। নেক্সটে এগুলো তো এখানে দেখো, এখানে বলতেছে কি একটা জিনিস, সেটা হইতেছে এটা দ্বারা কি বুঝায়, যে মাইনাস ডি অফ N2O5, এটা 5 হবে, কেমন? এটা কত হবে, এখানে 5 হবে, এটা হবে 5। আমি ঠিক করে দিতে আসো একটু করে, এটা 3 না, এটা হবে 5, ওকে। এটা হবে 5, আমি চলো ঠিক করে দিই এখানে, এটা হবে কত, এটা হবে 5, 5 হবে এটা। আচ্ছা, মাইনাস ডি অফ N2O5 ডিটি দ্বারা কি বোঝায়, এই যে N2O5 এর বিয়োজন হার বোঝায়। ডি অফ O2 ডিভাইডেড বাই ডিটি দ্বারা কি বোঝায়, অক্সিজেন উৎপাদন হার বোঝায়। তার আমি এক বাক্যে দিয়ে আসো এখানে, এক বাক্যে লিখলে আমার এটা দ্বারা কি বুঝাবে, দেখো মাইনাস ডি অফ N2O5 ডিটি এটা দ্বারা কি বুঝাবে, যে N2O5 বিয়োজনের হার, N2O5 বিয়োজন হার বোঝাবে, এক বাক্যের আনসার এগুলা। তারপর জিজ্ঞেস করছে এখানে আমার কাছে, যে তোমার DO40 ডিভাইডেড বাই ডিটি এটা দ্বারা কি বোঝাবে, এটা দ্বারা বোঝাবে হচ্ছে তোমার এখানে অক্সিজেন উৎপাদনের হার, এটা দ্বারা বোঝাবে অক্সিজেন উৎপাদনের হার, এটা দ্বারা বোঝাবে তোমার অক্সিজেন উৎপাদনের হার, অক্সিজেন উৎপাদনের হার বোঝাবে। তারপর বিক্রিয়া হারের একক লিখো, যে কোনো বিক্রিয়া হারের একক কি হয়ে থাকে তোমাদেরকে শিখাইছি আমি, বিক্রিয়া হারের একক এটা তোমাদেরকে শিখাইছি আমি। বিক্রিয়া হারের একক কত হয়ে থাকে বলো, একক হয়ে থাকে মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1। কে এর একক ডিফারেন্ট হইতে পারে, বাট বিক্রিয়া হারের একক সবসময় সেম থাকবে, ঠিক আছে, ওকে। সো আশা করি সবাই বুঝতে পারছি আমরা এগুলা। তাহলে চলো নেক্সটে যাই। আচ্ছা দেখি আমাকে এই কোশ্চেন উত্তর দাও, কারণ আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো। আসো আমাকে বলো এটা কোনটা হবে,
এই আনসারটা কত হবে আমাকে জানাও। এখন আমার রেস্ট করার সময়। এমসিকিউ একটা দিব, তোমরা আনসার বলবা এবং মিলাবো। সবাই 2 বলতেছো, সবাই বি বলতেছো। ওকে গুড। এখানে কোনটা হবে? বি নাম্বার হবে। তোমার কোশ্চেন কি বলছে এখানে, যে কোনটা দ্বিবিয়োজন বিক্রিয়া। দ্বিবিয়োজন বিক্রিয়া মানে কি? দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। খেয়াল করে দেখো এখানে এইটা, আমি যদি হলুদ কালার দিয়ে দেখাই, এখানে আমি যদি হলুদ কালার দিয়ে দেখাই তোমাকে, এখানে এখানে দেখো এই জিনিসটা, এক সেকেন্ড, হ্যাঁ এই জিনিসটা এটা এটার সাথে যুক্ত হয়েছে। খেয়াল দেখো এই জিনিসটা এটার সাথে যুক্ত হয়েছে, তারপর আবার এই জিনিসটা আর এই জিনিসটা যুক্ত হয়েছে, মানে দুইজনের জায়গায় জায়গা পরিবর্তন করছে। তাহলে অবভিয়াসলি এটা কি হবে? দ্বিবিয়োজন বিক্রিয়া হবে। এটা হবে হচ্ছে আনসার। দেখো এটা সবাই বুঝতে পারছো? আমাকে জানাও তো কমেন্টের মধ্যে এই জিনিসটা সবাই বুঝতে পারছো না? হ্যাঁ সবাই বি বলতেছো, তাহলে আমি ধরে নিব সবাই এটা বুঝতে পারছো। ওকে, তারপর চলো আমরা নেক্সটে চলে যাই। দেখি নেক্সটে বল এটা আনসার কি হবে। এটার আনসার কি হবে? ফার্স্ট লেকচার থেকে এটা দিচ্ছি, পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব। এটার আনসার কি হবে বলো? এটার আনসার কি হবে বলো? আচ্ছা একজন প্রশ্ন করছো ডি হবে না কেন? কারণ ডি তো একটা স্পেশাল বিক্রিয়া। ডি হইতেছে কোন বিক্রিয়া বলো তো? প্রশমন বিক্রিয়া। এটাকে আমরা দ্বিবিয়োজন বলি না, এটাকে আমরা বলি প্রশমন বিক্রিয়া। ওকে আচ্ছা, এটা দেখে আনসার কি বলা হবে বলো? এটার আনসার, এটার আনসার কি হবে বলো? সবাই বলছো ডি। গুড, আনসার হবে কিন্তু এখানে তোমার ডি। খেয়াল দেখো গ্রিন কেমিস্ট্রি 12টা নীতির মধ্যে কোনটা নিচে সঠিক নয় বলছে। এখানে জিজ্ঞেস করছে কি বলতো? এখানে সঠিক নয় জিজ্ঞেস করছে, সঠিক নয়। নয় কোনটা? খেয়াল করো, নিরাপদ দ্রাবক ব্যবহার করতে বলছে, এটা কিন্তু ট্রু। ন্যূনতম উপজাতক মানে জানো, উপজাতক মানে হচ্ছে যে বর্জ্যগুলা, বাই প্রোডাক্ট গুলা, এটাও ট্রু। বর্জ্য পদার্থ রোধ করতে বলছে, এটাও কিন্তু ট্রু। এটাও কিন্তু তোমার কাছে ট্রু। প্রাকৃতিক কেমিক্যাল ব্যবহার না ভাই, যত কেমিক্যাল কম ব্যবহার করা যায়, তাহলে এটা হচ্ছে ফলস। এটা 12টা নীতিমালার মধ্যে পড়ে না। তাহলে ঘ হচ্ছে আনসার। চমৎকার, সবাই বোঝা যাচ্ছে, প্রথম ক্লাস দুটো রিভিশন করে আসছো। ওকে চলো নেক্সটে যাই, আসো। এটার আনসার কি হবে বলো? কোনটা সঠিক নয়? কোনটা সঠিক নয়? এটার আনসার কি হবে? এটার আনসার কি হবে? কোনটা সঠিক নয়? কোনটা সঠিক নয়? কোনটা সঠিক নয় এটা কিভাবে জিজ্ঞেস করছে তোমার এখানে? কেউ সবাই বলতেছো এ আর ডি, ডি বলতেছে বেশিরভাগ, এ বলতেছো কেউ কেউ অ্যাটম ইকোনমি। হুম ওকে চলো আমি তোমাকে বলি, দেখো এট ফার্স্ট এখানে আনসার এও হবে আবার ঘ হবে, তাই না? কেন? কারণ অ্যাটম ইকোনমি মানে কি? কাঙ্ক্ষিত উৎপাদের ভর মানে মূল উৎপাদের ভর ডিভাইডেড বাই মোট। মোট আমরা এখানে কি হইতো বলতো? তোমার এখানে মোট উৎপাদের ভর হইতো, তাই না? আচ্ছা, আর এই যে এটা তো এখানে শুধু বিক্রিয়ক ভর লিখছে। এখানে একটা জিনিস আমি তোমাকে বলি, এখানে এ নাম্বারটা আসলে সঠিক এক প্রকারের। কেন? আমি তোমাকে একটু করে জিনিসটা বুঝাই বলি। দেখো এখানে যে ঘটনাটা ঘটে, আমাদের বিক্রিয়ক আর যখন উৎপাদ উৎপন্ন হয়, বিক্রিয়ক পাশে মোট আণবিক ভর আর উৎপাদক পাশে মোট আণবিক ভরটা সমান হয়ে থাকে। বিক্রিয়ক পাশে মোট আণবিক ভর আর উৎপাদক পার্টে তুমি মোট আণবিক ভরটা সমান হয়ে থাকে। চলো আমরা চেক করার চেষ্টা করে দেখি, আসো। ধরো আমি তোমাকে যদি বলি, এখানে এখানে তোমাকে যদি আমি বলি, আমি তোমাদের জায়গায় হইলে আমি এখানে ফার্স্টে এটা দাগাই, যেখানে কাহিনীটা আমি বুঝাই বলি। ধরো আমি তোমাকে এখানে বলি ক্যালসিয়াম কার্বনেট, এটাকে তুমি উত্তপ্ত করছো। উত্তপ্ত করার পরে তুমি এখানে পাইছো ক্যালসিয়াম অক্সাইড। ধরো যাক তুমি এখানে পাইছো ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। এখানে পাইছো কি? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। তো ক্যালসিয়াম কার্বনেট, এটার আণবিক ভর কত হয়ে থাকে? এটার আণবিক ভর হয়ে থাকে 100, এটার আণবিক ভর হয়ে থাকে 56, এটার আণবিক ভর হয়ে থাকে 44। তাহলে উৎপাদের মোট আণবিক ভর, উৎপাদের মোট আণবিক ভর আর বিক্রিয়কের মোট আণবিক ভর সর্বদা সমান হয়ে থাকে। সর্বদা কি হয়ে থাকে? সমান হয়ে থাকে। এই জিনিসটা বুঝতে পারছো কিনা দেখো, উৎপাদন আণবিক ভর এবং বিক্রিয়কের মোট আণবিক ভর সর্বদা সমান হয়ে থাকে। তাহলে এই পয়েন্ট এখানে লিখে রাখতে পারো, সেটা হচ্ছে কি? উৎপাদের আণবিক ভর, উৎপাদের মোট আণবিক ভর, মোট আণবিক ভর, আণবিক ভর
মানে সমতা করার পরে আর কি বিক্রিয়কের মোট আণবিক ভরের সমান হয়ে থাকে। বিক্রিয়কের মোট আণবিক ভরের সমান হয়ে থাকে। আণবিক আণবিক ভরের সমান সমান হয়ে থাকে। এখন খেয়াল করো, তোমার কোশ্চেনে এখানে কি দেওয়া ছিল? বিক্রিয়কের ভর দেওয়া ছিল। এখন অ্যাটমিক এনার্জি মানে কি? উৎপাদের ভর ডিভাইডেড বাই, মানে কাঙ্ক্ষিত উৎপাদের ভর ডিভাইডেড বাই মোট উৎপাদের ভর। তো অ্যাকচুয়ালি বিক্রিয়কের ভরটা কার সমান হয়ে থাকে বলতো? এটাই কিন্তু হয়ে থাকে তোমার মোট উৎপাদের ভরের সমান। এটা কিন্তু কার সমান হয়ে থাকে? মোট উৎপাদের ভরের সমান। ভরের সমান। তাহলে এটা কিন্তু কারেক্ট, এটা কিন্তু ট্রু, মানে এটা কিন্তু সঠিক না, না এটা কিন্তু সঠিক, এটা সঠিক। এ নাম্বারটা যে সঠিক সবাই তোমরা বুঝতে পারছো? এটা এ নাম্বারটা যে সঠিক সেটা তোমরা সবাই বুঝতে পারছো? এ নাম্বারটা যে সঠিক সেটা তোমরা বুঝতে পারছো? আগে এ নাম্বারটার কথা আমাকে জানাও, পরে আস্তে আস্তে আসতেছি। এ নাম্বারটা যে সঠিক সেটা তোমরা বুঝতে পারছো? এ নাম্বারটা যে সঠিক তোমরা সেটা বুঝতে পারছো? একটু ওয়াই ওয়াই লিখো, যারা ইউটিউব ফেসবুকে দেখতেছো ওরাও একটু ওয়াই ওয়াই লিখিও। এ নাম্বারটা যে সঠিক সেটা কি তোমরা বুঝতে পারছো? আচ্ছা, এবার বলতেছো বি হচ্ছে ভুল। বিতে কি হয়? বর্জ্যের মোট ভর আর উৎপাদের মোট ভর। আমি তোমাকে বলি, আমাদের বইতে এই সূত্রটাই দেওয়া আছে, বাট উৎপাদ বলতে আমরা কোনটাকে বুঝবো? কাঙ্ক্ষিত উৎপাদ বুঝবো। কেমন? এক্ষেত্রে আমরা উৎপাদ বলতে আমরা কোনটা বুঝবো? কাঙ্ক্ষিত উৎপাদ বুঝবো। ঠিক আছে, এটা সঠিক। আসলে ই ফ্যাক্টরের আনসারটা, মানে আমি তোমাকে বুঝাই বলি, আমাদের বইয়ের ভাষায় যদি আমরা ই ফ্যাক্টর লিখতে চাই, বইয়ের ভাষায় আমরা যদি বইয়ের ভাষায় ই ফ্যাক্টরকে লিখতে চাই, বইয়ের ভাষায় তোমাকে আমি বলে দেবো। এখানে আমাদের বইতে যেটা দেওয়া, ই ফ্যাক্টর, তোমাদের যদি আমি সেকেন্ড ক্লাসে বলছি ই ফ্যাক্টর, বইয়ে এটা সূত্র দেওয়া হচ্ছে তোমার উপরে বসানো বর্জ্যের ভর ডিভাইডেড বাই উপরে বসানো বর্জ্যের ভর ডিভাইডেড বাই মোট উৎপাদের ভর। এটা হচ্ছে তোমার বইয়ের ভাষায় দেওয়া, এটা তোমার বইয়ের ভাষায় দেওয়া। কেবল এই জিনিসটা কোথায় দেওয়া আছে? বইয়ে দেওয়া আছে। আর যখন তুমি ম্যাথ করবা, ম্যাথ করার সময় তুমি যখন ই ফ্যাক্টরের কোন সূত্র ইউজ করবা দেখো, ফর ম্যাথ করার সময় ফর ম্যাথ, যখন আমরা ম্যাথ করব তখন আমরা ই ফ্যাক্টরের সূত্র কোনটা ইউজ করব? আমরা উপরে তো বর্জ্যের ভর বসাবো, ঠিক আছে, উপরে আমরা বর্জ্যের ভর বসাবো, ঠিক আছে, উপরে আমরা বর্জ্যের ভর বসাবো, ঠিক আছে, বর্জ্যের ভর বসাবো, ঠিক আছে, বা নিচে আমরা বসাবো কাঙ্ক্ষিত উৎপাদের ভর, কাঙ্ক্ষিত, নিচে আমরা বসাবো কাঙ্ক্ষিত উৎপাদের ভর, যখন আমরা ম্যাথ করব তখন। এটা হচ্ছে ম্যাথের জন্য, ঠিক আছে। তারপরে যখন বইয়ের ভাষায় আমরা যখন ই ফ্যাক্টর আলোচনা করব তখন আমরা কিন্তু বইয়ের ভাষায় সূত্র হচ্ছে এটা, বাট আমরা যখন ম্যাথ করব তখন আমরা এই সূত্রটা ইউজ করব। ওকে, ক্লিয়ার ভাই জিনিসটা? কাঙ্ক্ষিত উৎপাদক এটা তো আমরা লাস্ট ক্লাসে পড়াইছিলাম, ডিজেড। হ্যাঁ, আচ্ছা ভাই, এটা আরেকবার বলেন। ওই যে দেখো, অ্যাটমিক ইকোনমি সূত্র কি বলে? যে কাঙ্ক্ষিত উৎপাদের ভর বা শুধু উৎপাদের ভর ডিভাইডেড বাই মোট উৎপাদের ভর। আর আমরা সবাই জানি উৎপাদের মোট আণবিক ভর বিক্রিয়কের মোট আণবিক ভরের সমান। অ্যাকচুয়ালি এটাকে তুমি বিক্রিয়কের ভরটাকে তুমি মোট উৎপাদের ভরও লিখতে পারো। তাহলে আলটিমেটলি এখানে কিন্তু উৎপাদের ভর ডিভাইডেড বাই বিক্রিয়কের ভর না চিন্তা করে মোট উৎপাদের ভর চিন্তা করতে পারো। তো এটা কিন্তু আমাদের কি বলতো অ্যাটমিক ইকোনমি সূত্র ছিল, এটা আমাদের কারেক্ট, এই জন্য সঠিক এটা। আবার ই ফ্যাক্টর বর্জ্যের মোট ভর ডিভাইডেড বাই কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর হয়, আর বইতে দেওয়া উৎপাদের মোট ভর, তাহলে এটাও কারেক্ট, এটাকেও ভুল ধরা যাবে না। আবার সি নাম্বারটাও কারেক্ট, শুধু ই নাম্বারটাই হচ্ছে ভুল, কারণ ই ফ্যাক্টর যত বেশি হবে তত তা পরিবেশ বান্ধব না। দেখো এই জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা? এমসিকিউতে দুইটাই দিয়ে দিলে কোনটা দিব? দুইটা দিবে না তোমাকে, তোমাকে একটাই দিবে। দেখো চারটা অপশন বুঝতে পারছো কিনা? কারো যদি কোনো অপশন বুঝতে অসুবিধা থাকে আমাকে একটু অপশনটা জানাও। যারা ফেসবুকে দেখতেছো তারাও একটু জানাও যে ভাই আমার এই অপশনটা বুঝতে অসুবিধা। যারা ওয়েবে দেখতেছো তারাও একটু জানিও যে ভাই আমার এই অপশনটা দেখতে অসুবিধা। দেখো সব অপশন তোমরা বুঝতে পারছো কিনা, এটা বুঝতে হবে ভাই। আমি জানি এমসিকিউতে অনেক কনফিউশন আছে, তাই আমি সময় নিয়ে পড়াচ্ছি তোমাকে জিনিসটা। এ নাম্বারটা বুঝতে অসুবিধা, এ নাম্বারটা অনেকবার বলছি ভাই, এ নাম্বার তো অনেকবার বললাম যে
বিক্রিয়কের মোট আণবিক ভর আর উৎপাদকের মোট আণবিক ভর সমান হয়ে থাকে। দুনিয়ার ইসি ভাই, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ল গুলা মনে থাকে না, আচ্ছা মনে থাকবে, আস্তে আস্তে প্র্যাকটিস করাবো তো মনে থাকবে। সমান কি সবসময় হবে? হ্যাঁ, উৎপাদনের মোট আণবিক ভর আর বিক্রিয়কের মোট আণবিক ভর আপনি যদি সমতা করেন, সমতা করার পর সবসময় সমান থাকবে। ওকে, আমি আশা করি আমরা এনাফ টাইম দিছি এখানে, আমরা নেক্সটে চলে যাই। আশা করি সবাই বুঝতে পারছেন এটা। ইউটিউবে আমরা যারা ফেসবুকে দেখতেছেন ওরা জানেন একটু আমাকে, ইয়েস বুঝছেন সবাই, গুড। ওকে, তাহলে চলো নেক্সটে যাই। দেখি আমাকে এটা কিভাবে বলো, এটা আস্তে আস্তে পড়াইছি তোমাদেরকে। এটা কিভাবে বলেন তো ভাই, এটা কিভাবে বলেন? এটা কত নাম্বার হবে? আমি কিন্তু বলছিলাম জিনিসটা, একজন বলছে ডি, একজন বলছেন বি, কোনটা সঠিক নয়? আমি তো পড়াইছি জিনিসটা। একজন বলছেন সি সঠিক, সম্রাট মশিউর রহমান, উনি ঠিক বলছেন। সি, সি হচ্ছে কারেক্ট আনসার, সি হচ্ছে কারেক্ট আনসার। সি হচ্ছে, সবাই ইউটিউবের ফেসবুক ওনারাও ডি বলতেছেন না, এটা যেটা হবে এখানে সি হইতেছে কারেক্ট আনসার। কেমন? সি হইতেছে কি কারেক্ট আনসার, কারণ আমি বলছিলাম কিন্তু আমাদের এখানে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড কিন্তু একটা আমাদের কি হিসেবে কাজ করে, সবুজ দ্রাবক হিসেবে কাজ করে। তার মানে কিন্তু একটা অনেকটা তরল হিসেবে কাজ করে, তাই এটা গ্যাস সেটা বলাটা ঠিক হবে না। কেমন? সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড এটা সবুজ দ্রাবক হিসেবে কাজ করে। ওকে, এটি এক ধরনের গ্যাস না, তাহলে সঠিক আনসার কি হবে? এটি এক ধরনের সবুজ দ্রাবক, এটি হলো আমাদের সবুজ সবুজ দ্রাবক। ওকে, চলো আমরা নেক্সটে যাই। দেখি এটা কিভাবে বলো, এটা দেখি জানো। এইটা ইন্টারেস্টিং কোয়েশ্চন, এই কোয়েশ্চনটা ইন্টারেস্টিং। আসলে আমরা এই কোয়েশ্চনটা সলভ করবো ভালো করে। এই কোয়েশ্চনটা দেখে আনসার আমাকে দেখি এট ফার্স্ট আগে কে কে জানাইতে পারো, এটা জানাও দেখি। এই অপশন এটা কত হবে, এই এমসিকিউ এর আনসার কত হবে সেটা আমাকে জানাও। সি বলতেছে, সি, এটার এমসিকিউ দেখে আমাকে আনসারটা কি হবে একটু, এটা ক্যালকুলেশন করতে হবে, কিন্তু এটা কিন্তু মুখে মুখে বলতে পারবা না, এটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এটা জানো, আমার আসলে অনেক শরীর খারাপ, হঠাৎ করে গতকাল থেকে গলা ব্যথা হয়েছে, একটু জন্য রেস্ট পড়াচ্ছি, একটু কিছু মাইন্ড করি কেমন? এটার আনসার কি হবে? বেশিরভাগই বি বলতেছেন, এখনো কিন্তু কারেক্ট কেউ বলতে পারেন নাই, এখনো কারেক্ট কেউ বলতে পারেন নাই, বি বলতেছেন। দেখি ফেসবুক কি অবস্থা, ফেসবুক ওনারা কি বলতেছেন, ফেসবুক ওনারা সি বলতেছেন, বেশিরভাগ সি বলতে। আসলে আমরা করে কি আসেন কেমন, গুড, অনেকেই বলা স্টার্ট করছে, তার মানে কাহিনী হচ্ছে। চলো আমরা দেখি আসে। এখানে বলছি কি এইচসিএফসি এর ক্ষেত সঙ্গে থেকে কোন সঠিক নয় জিজ্ঞেস করছে। দেখেন জিজ্ঞেস করছে কোনটি সঠিক নয়, তার মানে কোনটা ফলস সেটা জিজ্ঞেস করছে, কোনটা ফলস হবে সেটা জিজ্ঞেস করছে। এইচসিএফসি 22, আচ্ছা 22 দেওয়া আছে না, তাহলে 22 সাথে 90 যোগ করলে কত হবে বলো তো? 102 আসবে, 100, এখানে কত আসবে? 112 আসবে। তাহলে এখানে কত আসবে? 112 আসবে। তো প্রথমটা নির্দেশ করে কি কার্বন সংখ্যা, পরেরটা নির্দেশ করে কি হাইড্রোজেন সংখ্যা, পরেরটা নির্দেশ করে কি ফ্লোরিন সংখ্যা। তাহলে এই যৌগটার স্ট্রাকচার কিরকম হবে? এখানে একটা কার্বন থাকবে, একটা হাইড্রোজেন থাকবে, দুইটা ফ্লোরিন থাকবে, একটা ক্লোরিন থাকবে। দেখো তো এখানে তো এরকমই আছে, কারণ সরি 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 দেখো, কারণ কার্বনের 4টা হাত, একটা হাতে হাইড্রোজেন থাকবে, দুইটা ফ্লোরিন থাকবে, একটা বাকি হাতে ক্লোরিন থাকে, আমরা সবাই জানি। হাইড্রোজেন একটা, ক্লোরিন একটা, ফ্লোরিন দুইটা, তাহলে তো সঠিক। এটা কিন্তু ট্রু, এটা কিন্তু ট্রু হবে, এটা কিন্তু ফলস না। এটা কি হবে? এটা ট্রু হবে। আমি অন্য কালার লিখে দিই, এটা কিন্তু ট্রু হবে, এটা ফলস না। আমাকে ফলস কোনটা সেটা বের করতে হবে। চলো আসো সেকেন্ডটা দেখি, আসো সেকেন্ডটা দেখি। সেকেন্ডটাতে কত দিছে? 142। তো 142 যদি নাও, 142 যদি নাও, এর সাথে তুমি 90 অ্যাড করো, কত আসবে? 232 আসবে। তাহলে 232 যদি থাকে, তাহলে সঙ্গে কিরকম হবে? কার্বন থাকবে দুইটা, দেখো কার্বন থাকবে দুইটা, একটা কার্বন এখানে, একটা কার্বন এখানে, দুইজনের মধ্যে একটা বন্ডে যুক্ত থাকবে তারা। হাইড্রোজেন কয়টা? 232। তাহলে হাইড্রোজেন 3টা হবে না, কারণ এটা নির্দেশ করে কার্বন, এটা নির্দেশ করে হাইড্রোজেন, এটা নির্দেশ করে ফ্লোরিন। তাহলে হাইড্রোজেন থাকবে কয়টা? 3টা থাকবে এখানে। তো CH3 হইতেই পারে,
তাহলে তিনটা হাইড্রোজেন এখানে থাকতেই পারে, তিনটা হাইড্রোজেন এখানে থাকতেই পারে। আর ফ্লোরিন থাকবে দুইটা, তাহলে একটা ফ্লোরিন এখানে, একটা ফ্লোরিন এখানে, বাকি হাতে থাকবে ক্লোরিন, তাহলে বাকি হাতে ক্লোরিন। এই যে দেখো, এটাও কিন্তু আমার সঠিক, এটাও আমার সঠিক, ঠিক আছে, ক্লিয়ার? এই জিনিসটা আমার এখানে সঠিক, যে এখানে এটার সংকেত এটার সাথে মিলতেছে। ওকে, তাহলে এটাও কিন্তু ট্রু আসছে, এটাও কিন্তু ফলস আসে নাই, এটাও ট্রু আসছে। আমাকে ফলস কোনটা সেটা বের করতে হবে। দেখি 124 এটা দেখি আসো, 124 এটা দেখে আসো। তাহলে 124 যেটা আছে, 124 এর সাথে তুমি 90 অ্যাড করো, কত আসবে? এক সাইড, সরি 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 ভাই, আসলে একটু শরীর খারাপ তো, সরি ভাই, সরি সরি। আচ্ছা দেখো, 124 সাথে 90 অ্যাড করো, কত আসবে? তোমার এখানে আসবে 114, সো এখানে কত আসবে? 114 আসবে। সেটা নিয়ে হচ্ছে কার্বন, এটা নিয়ে হচ্ছে হাইড্রোজেন, এটা নিয়ে হচ্ছে আমার ফ্লোরিন। তাহলে সংকেত কি হবে দেখো, এখানে কার্বন হচ্ছে একটা, কার্বন হচ্ছে একটা এখানে, কেমন? কার্বন হচ্ছে এখানে একটা। আচ্ছা, এটা তো 214 হবে, এটা কত হবে? এটা 214 হবে। 114 দিচ্ছি কোন আকলে, সরি ভাই খেয়াল করি নাই। এটা কত হবে? এটা 214 হবে, 214 হবে। তাহলে এখানে কার্বন থাকবে দুইটা, দুইটা হাইড্রোজেন থাকবে একটা, ফ্লোরিন থাকবে চারটা। দেখো এটার মধ্যে কার্বন আছে 1 আর 2, কার্বন দুইটা আছে, তারপর হাইড্রোজেন আছে একটা, ফ্লোরিন আছে দেখো চারটা, তাহলে বাকি হাতে ক্লোরিন আছে, তাহলে এটাও কিন্তু সঠিক, এটাও কিন্তু আমার কাছে এখানে সঠিক, এটাও তাহলে ট্রু হবে। দেখো এটা বুঝছো কিনা, সি নাম্বারটাও কিন্তু এখানে ট্রু হবে। হুম, আচ্ছা, তাহলে এটাও কিন্তু ট্রু হবে। চলো এটা দেখি, এটা এটা কি হয় দেখি আসো। 134 না, তাহলে এখানে 134 যদি থাকে, তাহলে আমাদের 134 এর সাথে তুমি 90 যোগ করো, তাহলে কত আসবে? এখানে 224। তাহলে আমার কার্বন এখানে দুইটা, হাইড্রোজেন দুইটা, ফ্লোরিন এখানে চারটা। তাহলে খেয়াল করো, কার্বন এখানে দুইটা ঠিক আছে, বাট হাইড্রোজেনও দুইটা ঠিক আছে, বাট ফ্লোরিন দেখো তিনটা, বাট ফ্লোরিন থাকার কথা কয়টা? চারটা। তাহলে এটা কি ঠিক আছে? আমার এটা ঠিক নাই। তাহলে আমাদের এখানে দীর্ঘ হচ্ছে আনসার, কারণ এটা হচ্ছে আমার এখানে ফলস। এটা আমার এখানে কি? এটা আমার এখানে ফলস। দেখো এটা হচ্ছে আমার কাছে এখানে ফলস, এটা হচ্ছে আমার কাছে এখানে ফলস হবে। আর যেটা ফলস সেটাই আনসার। কেন? এখানে দেখো, এখানে ফ্লোরিন আছে তিনটা, বাট ফ্লোরিন থাকার কথা কয়টা? চারটা। দেখো এটা সবাই বুঝতে পারছো কিনা? এমসিকিউ যদি বুঝো তাহলে আমাকে ইয়েস ইয়েস ওয়াই ওয়াই জানালে হবে। এমসিকিউ যদি বুঝো তাহলে ওয়াই ওয়াই জানালেই হবে। ওকে ওকে, তাহলে চলো নেক্সট টাইম শিখতে যাই আসো। দেখি এটার আনসার কত হবে বলো আমাকে, এটার আনসার কত হবে? এটার আনসার কত হবে আমাকে জানাও। গুড, বি হবে, কারণ এটার পিএস কিন্তু 2 হয়ে থাকে, তাই না? আমরা সবাই জানি। দেখি নেক্সটে যাই আসো। এটার আনসার কি হবে দেখি আমাকে বলো। এটার আনসার কি হবে? আমরা সহজগুলো একটু তাড়াতাড়ি করে ফেলতেছি, কঠিন গুলোকে একটু বেশি সময় দিব, কেমন? তাহলে এটার আনসার কি হবে আমাকে বলো একটু করে। এটার আনসার কত হবে? এটার আনসার কত হবে আমাকে তাহলে জানাও একটু করে। হ্যাঁ, সবাই সি বলতেছো, সি হচ্ছে কারেক্ট আনসার। যে কোনটা সঠিক নয়, সঠিক এখানে বলছে কি? মোল সেকেন্ড ইনভার্স 1। সঠিক আনসার কোনটা এখানে? মোল। আমরা জানি সবাই বিক্রির হারের হচ্ছে যে মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1, তাহলে এটা হচ্ছে আমার সঠিক নয়। তাহলে আশা করি আপনি এমসিকিউ গুলো সব এখানে ক্লিয়ার। তাহলে তো আমরা নেক্সটে চলে যাব। এখন আমরা যেটা আচ্ছা, এটা 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 কি হবে দেখি বলো। লাস্ট কোশ্চেন, এটা কি হবে দেখি বলো। এটা দেখি কি হবে বলো। পুল দেওয়া যায় কি? আমি দেখি একটু পুলটা দিয়ে এসো দেখি। পুল দিলে কি হয়? আমাকে পুলের কথা বলতেছো, পুল আমি কখনো দিনে আসলে ট্রাই করে দেখি পুল দিলে কি হয়। পুল এখানে এখানে ইউজ করছে বিক্রয় ঘনমাত্রা বাড়লে ধ্রুবকের মান। দেখি এটা আনসার দেখি, আমি জাস্ট ট্রাই করে দেখতেছি আর কি। ওকে, যাই হোক, তাহলে এটার আনসার কত হবে? এটার আনসার হবে তোমার সি হবে। এটার আনসার হবে সি, কারণ
তুমি কি করছো এখানে তাপমাত্রাকে স্থির রাখছো, তুমি এখানে তাপমাত্রাকে স্থির রাখছো, তাপমাত্রাকে স্থির রাখছো, তুমি এখানে স্থির তাপমাত্রা বলছো। স্থির তাপমাত্রা তুমি গণমাত্রা যাই করো ধ্রুবকের মান অপরিবর্তিত থাকে, তাপমাত্রা চেঞ্জ করলে ধ্রুবকের মান চেঞ্জ হবে। কেমন? সো হোপফুলি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আসো নেক্সটে এখন আমরা যেটা জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী আমাদের এখানে তোমার হচ্ছে যে ভাই নিয়ামক সমূহ। একটা জিনিস দেখো, বিক্রিয়ার যে হার ধ্রুবক থাকে, বিক্রিয়ার যে হার ধ্রুবক থাকে, তার এটা একটু করে মুছে দিই, ধরো এক সেকেন্ড। ওকে দেখো, তো বিক্রিয়ার যে হার ধ্রুবক থাকে, বিক্রিয়ার হার ধ্রুবক তোমার কয়টা বিষয়ের উপর নির্ভরশীল ছিল? হার ধ্রুবক ছিল তোমার হচ্ছে ভাই টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট ছিল, আরেকটা হচ্ছে যে বিক্রিয়া যদি চেঞ্জ করো তাহলে হার ধ্রুবক চেঞ্জ হতো। বাট বিক্রিয়ার যে হার আছে সেটা কয়টা জিনিসের উপর ডিপেন্ডেন্ট? খুব গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, আমার যে বিক্রিয়ার হার সেটা 7টা জিনিসের উপর ডিপেন্ড করে। সেটা কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে? আমার যে বিক্রিয়ার হার থাকে সেটা কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে? সেটা তোমার এখানে 7টা জিনিসের উপর ডিপেন্ড করে। তো এটা হচ্ছে আমরা একটা ছড়ার আকারে মনে রাখবো। সেটা হচ্ছে কি, সেই ছড়াটা হচ্ছে বিক্রিয়ার তাপের চাপে, বিক্রিয়ার তাপের তাপের বিক্রিয়ার তাপের চাপে, তাপের চাপে ঘনপৃষ্ঠ, ঘনপৃষ্ঠ অনেক আলোকিত, অনেক আলোকিত। তাহলে ছড়াটা আমরা মনে রাখবো কি, বিক্রিয়ার তাপের চাপে ঘনপৃষ্ঠ অনেক আলোকিত। ঠিক আছে? আচ্ছা তাহলে এটা থেকে আমি কি মনে রাখবো এখানে, যে আমাদের যে বিক্রিয়ার হার সেটা কিসের উপর ডিপেন্ড করে? দেখো বিক্রিয়ার থেকে আমরা মনে রাখবো বিক্রিয়কের উপর ডিপেন্ড করে। সেটা কিসের উপর ডিপেন্ড করে? বিক্রিয়কের উপর ডিপেন্ড করে। তাপের মানে সেটা তোমার তাপমাত্রার উপর ডিপেন্ড করবে, তাপমাত্রা। চাপের মানে তোমার চাপের উপর ডিপেন্ড করবে। ঘনপৃষ্ঠ মানে ঘন মানে ঘনমাত্রার উপর ডিপেন্ড করবে। পৃষ্ঠ মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করবে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার উপর ডিপেন্ড করবে, ক্ষেত্রফল। তারপর অনেক, অনেক মানে অনুঘটক বা প্রভাবকের উপর ডিপেন্ড করবে। আমার যে বিক্রিয়ার হার আছে, অনুঘটক বা আমরা বলতে পারি প্রভাবক, এটার উপর ডিপেন্ড করবে। আর আলোকিত মানে সূর্যের আলোর উপর ডিপেন্ড করবে, সূর্যের আলো এটার উপরে ডিপেন্ড করবে, আলো। তাহলে এখানে আমরা বললাম যে আমাদের যে তোমার বিক্রিয়ার হার সেটা 7টা জিনিসের উপর নির্ভর করে, বিক্রিয়ক, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, তারপরে তোমার হচ্ছে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অনুঘটক বা প্রভাবক, সূর্যের আলো। এই 7টাকে আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, কারণ তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে এখানে কি লিখছে। আচ্ছা সমস্যা নেই। ওকে দেখেন, যেমনটা বলতেছিলাম এখানে আমাদের যে তোমার বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক কয়টা? 7টা। কি কি? বিক্রিয়ক, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অনুঘটক এবং তোমার সূর্যের আলো। একটা ছড়ার মাধ্যমে মনে রাখবা, সেটা কি? বিক্রিয়ার তাপের চাপে ঘনপৃষ্ঠ অনেক আলোকিত। এই জিনিসটা আমরা একটু করে মনে রাখতে পারি। কেমন? আচ্ছা তো এখানে আমি এখন প্রতিটা কিভাবে প্রভাব বিস্তার করে সেটা আমি তোমাকে এখন দেখানোর চেষ্টা করবো। আসো তাহলে আমি তোমাকে দেখাই। আসো আমরা এট ফার্স্ট আলোচনা করবো তোমার এখানে যে আমাদের বিক্রিয়ার হারটা বিক্রিয়কের উপর কিভাবে ডিপেন্ড করে। অবশ্যই বিক্রিয়ার হারটা বিক্রিয়কের উপর ডিপেন্ড করবে। কিভাবে? দেখো, যে ধরো আমি যদি এখানে লিখি তোমার, এই যে ধরা যাক এ আর বি এটা যুক্ত হয়ে ধরা যাক এখানে সি আর ডি তৈরি করছে। ধরা যাক এখানে কি তৈরি করছে? এখানে তৈরি করছে সি আর ডি। ঠিক আছে? এখানে তৈরি করছে তোমার কত? সি আর ডি তৈরি করছে। ওকে তাহলে এখানে কি তৈরি করছে? সি আর ডি তৈরি করছে। দাঁড়াও, আচ্ছা যাই হোক, তাহলে আমার এখানে এ আর বি মিলিত হয়ে কি তৈরি করছে? এখানে সি আর ডি তৈরি করছে। আর অন্যদিকে ধরো তোমার আরেকটা যদি বিক্রিয়ককে আমরা নিই, ধরো ই আর এফ এরা যুক্ত হয়ে আমার এখানে ধরা যাক তোমার এখানে জি আর এইচ তৈরি করছে। ধরা যাক এখানে জি আর এইচ তৈরি করছে। আচ্ছা আমি যখন এই বিক্রিয়াটার জন্য বিক্রিয়ার হার বা রেট লিখতাম, এটাকে আমরা কিভাবে লিখতাম? এখানে একটা কে দিতাম বা কে ওয়ান দিতাম,
তারপর এখানে আমরা লিখতাম এ এর ঘনমাত্রা, তারপর এখানে লিখতাম আমরা বি এর ঘনমাত্রা। আর যখন আমি এটার রেট লিখতাম, যেহেতু বিক্রিয়া চেঞ্জ হয়ে গেছে তাহলে বিক্রিয়ার হার ধ্রুবকও চেঞ্জ হয়ে যাবে, তাহলে K2 ইন্টু এখানে আমরা লিখতাম ই এর ঘনমাত্রা, আর এখানে আমরা লিখতাম তোমার এখানে এফ এর ঘনমাত্রা। তো এই দুইটা রেট কি সমান? এই দুইটা রেট তো সমান না, কারণ এখানে বিক্রিয়ক গুলো ভিন্ন ভিন্ন, তাদের ঘনমাত্রা ভিন্ন ভিন্ন হবে। তাহলে বিক্রিয়ক পরিবর্তন অর্থাৎ বিক্রিয়ক পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে বিক্রিয়ার হার পরিবর্তন হয়ে যায়। তাহলে এই জিনিসটা আমরা মনে রাখবো যে তোমার অর্থাৎ বিক্রিয়ক পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে বিক্রিয়ার হার কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তার মানে এখানে আমরা আমাদের যে রেট সেটা কিন্তু বিক্রিয়কের উপর ডিপেন্ড করে। তাহলে আমার কাছে যে রেটটা আছে, আমার কাছে যেখানে রেট থাকবে, রেট সেটা কিসের উপর ডিপেন্ড করবে? সেটা আমার এখানে বিক্রিয়কের উপর ডিপেন্ড করবে। কেমন? সেটা রেটটা আমার এখানে বিক্রিয়কের উপর ডিপেন্ড করবে। আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ আমার যে রেটটা আছে সেটা কিসের উপর ডিপেন্ড করবে? সেটা আমার এখানে বিক্রিয়কটার উপর ডিপেন্ড করবে। তাহলে এইভাবে বিক্রিয়ার হারটা বিক্রিয়কের উপর ডিপেন্ড করে। তাহলে চলো আমরা সেকেন্ডটা দেখি আসো। সেকেন্ড আমাকে বলতেছে বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর নির্ভরশীল। আচ্ছা ঘনমাত্রার উপর কিভাবে নির্ভরশীল আমি তোমাকে একটু করে বলি। দেখো এখানে চলো আমি তোমাকে একটা পাত্র আনাচ্ছি, এখানে একটা পাত্র আঁকি আসো। আমাদের এখানে আমরা বললাম আমাদের কাছে যে বিক্রিয়ার হার সেটা ঘনমাত্রার উপর নির্ভরশীল। কিভাবে? চলো আমি তোমাকে দেখাই। ধরো এখানে একটা পাত্র আঁকতেছি, আর সেম পাত্র ধরো আমি এখানে একটা, ঠিক আছে? আচ্ছা এক পাত্রে আমি অনেক বেশি পরিমাণে তোমার এখানে ধরো বিক্রিয়ক রাখতেছি, অনেক বেশি পরিমাণে এখানে আমি বিক্রিয়ক রাখতেছি, ঠিক আছে? অনেক বেশি পরিমাণে এখানে আমি বিক্রিয়ক রাখতেছি, ওকে? আর এটা হচ্ছে আমাদের অনেক বেশি পরিমাণে বিক্রিয়ক আছে এখানে, আর এখানে খুব অল্প পরিমাণে বিক্রিয়ক আছে, মানে এখানে ঘনমাত্রা অনেক কম। তাহলে এখানে কিন্তু ঘনমাত্রা অনেক বেশি, এখানে ঘনমাত্রা অনেক কম। তাহলে কোথায় বিক্রিয়াটা ফাস্ট ঘটবে বলতো? বিক্রিয়াটা ফাস্ট ঘটবে কিন্তু এখানে। কেন? কারণ এখানে কণার সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে ধাক্কা ধাক্কি অনেক বেশি পরিমাণে হবে, আর তাহলে বেশি পরিমাণে উৎপাদ উৎপন্ন হবে, আর বেশি তাড়াতাড়ি কিন্তু এখানে উৎপাদ উৎপন্ন হবে। কারণ ধাক্কা ধাক্কির জন্য সময়টা প্রয়োজনীয় সময় কিন্তু কম, কারণ এরা অনেক কাছাকাছি আছে। কিন্তু এইটার সাথে এটা ধাক্কা ধাক্কা খাইতে হয়, বা এখানে কিন্তু ডিস্টেন্সটা অনেক বেশি বড়। দেখো এখানে ডিস্টেন্সটা অনেক বড়, তাই এই দূরত্ব অতিক্রম করতে বা ধাক্কা ধাক্কি খেতে কিন্তু সময় বেশি লাগবে। তাহলে এখানে কিন্তু আমার যে বিক্রিয়ার রেটটা সেটা কিন্তু স্লো হবে। এই বিক্রিয়ার মধ্যে এখানে যে রেটটা, এখানে যে বিক্রিয়ার রেট সেটা কিন্তু অনেক বেশি হবে, কারণ এখানে ঘনমাত্রা অনেক বেশি। ঘনমাত্রা বেশি হওয়ার কারণে কণাগুলো কাছাকাছি আছে, ফলে ধাক্কা ধাক্কি বেশি হবে, ফলে বিক্রিয়াটা তাড়াতাড়ি বিক্রিয়া তাড়াতাড়ি উৎপাদে পরিণত হবে। আর এখানে আমার ঘনমাত্রা কম হওয়ার কারণে কণাগুলো অনেক দূরে দূরে আছে, হালকা বা পাতলা হয়ে আছে, এদের মধ্যে ডিস্টেন্স অনেক বেশি, ফলে ধাক্কা ধাক্কি হবে কম, তাই উৎপাদে পরিণত হবে কম। তাই এই বিক্রিয়ার রেট যেটা, সেই বিক্রিয়ার রেটটা কিন্তু অনেক কম হবে। এই জন্য এখানে বলতেছে ঘনমাত্রা বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে একই আয়তনে সংঘর্ষে অংশ নেওয়া অণুর সংখ্যা বেড়ে যাওয়া। কারণ ঘনমাত্রা যদি বেড়ে যায় এর মানে কি? একই আয়তনে তোমার সংঘর্ষে অংশ নেওয়া অণুর সংখ্যা বেড়ে গেছে। ঘনমাত্রা মানে ঘনমাত্রা বেড়ে যাওয়া এটাই বোঝায়। আর যেহেতু অণুর সংখ্যা বেড়ে যায় তাই সংঘর্ষ বাড়বে, ফলে আমার বিক্রিয়ার হারও বৃদ্ধি পাবে। তাহলে রেটটা ঘনমাত্রার সাথে কিভাবে সম্পর্কিত? সমানুপাতিক হারে সম্পর্কিত। তাহলে রেট যেটা আছে, রেট ইজ প্রপোর্শনাল টু ঘনমাত্রা। রেট ইজ প্রপোর্শনাল টু কি বলতো? ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রা যত বাড়বে আমার রেটটাও কিন্তু তত বাড়বে। দেখো এই জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা? রেটটা ঘনমাত্রার সাথে কিভাবে সম্পর্কিত সেটা আশা করি সবাই আমরা এখানে বুঝতে পারছি, কারণ এখানে কোনো সমস্যা নাই। কেমন? ওকে, তাহলে আমরা তাহলে চলো এখানে নেক্সটে যাব। এটা কি সবাই বুঝতে পারছো? এটা আমাকে ইয়েস জানাও বা ওয়াই জানাও। এই জিনিসটা ক্লিয়ার? ওকে ক্লিয়ার, ইয়েস ইয়েস, ওকে। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো, আসো নেক্সটে চলে যাবো, আসো। নেক্সট আমরা দেখবো বিক্রিয়া হারের চাপের উপর নির্ভরশীলতা। এটাই বলতে কি বুঝাচ্ছি দেখো, আমি তোমাকে বলি, একটা জিনিস খেয়াল করে দেখো। ধরো আমি এখানে একটা পাত্র আনছি, পাত্র আনার পরে ধরো এখানে কিছু কণা ছিল, এর একটু ছড়াই ছিটে ছিল। কেমন? তো ছড়াই ছিটে থাকার কারণে তাদের মধ্যে সংঘর্ষ কম হচ্ছিল, ফলে রেটটা এখানে কিছুটা কম ছিল। বাট আমি কি করতেছি, ধরো এখানে বাইরে থেকে এটার উপরে প্রচুর প্রেসার দিচ্ছি। ধরো বাইরে থেকে এটার উপর আমি এখানে প্রচুর প্রেসার দিচ্ছি, ধরো প্রেসারটাকে বাড়াই দিছি, বাইরে থেকে চারদিক থেকে ধরো এটার উপর আমি প্রেসার বাড়াই দিছি, ঠিক আছে? চারদিক থেকে এটার উপর আমি প্রেসার বাড়াই দিছি। তাহলে আমি এখানে কি করলাম, আমার যে প্রেসারটা, এখানে যে প্রেসারটা আছে সেই প্রেসারটাকে বাড়াই দিলাম। ফলে প্রেসার বাড়াই দিলে কি হবে, এই দিককার যে কণাগুলো আছে প্রেসার, এদের উপর যদি বেশি প্রেসার পড়তেছে তাহলে এদিকে চলে আসবে না, ফলে এরা চলে আসতেছে এই দিক দিয়ে। আবার এই দিককার যে কণাগুলো আছে
যেহেতু এদিকেও প্রেসার বাড়া দিচ্ছি, তাহলে তারা এদিকে চলে যাবে না। ফলে যখন তারা এদিকে আসবে তখন তারা মিলন হবে এবং এখানে কি করবে, সংঘর্ষ ঘটবে। আর সংঘর্ষ ঘটলে কি হবে বলতো, এখানে আমার এখানে তাড়াতাড়ি বিক্রিয়ক গুলো উৎপাদে পরিণত হবে। তাহলে প্রেসার বাড়াই দিলেও কিন্তু আমার কি হচ্ছে বলে, এখানে আমার এখানে বিক্রিয়ক গুলো তাড়াতাড়ি বিক্রিয়া অংশগ্রহণ করতেছে। তাহলে প্রেসার বাড়াই দিলেও কিন্তু তোমার এখানে কি হবে, রেটটা বেড়ে যাচ্ছে। সরি ভাই, সরি, এক্সট্রিমলি সরি ভাই, মানে একটু হচ্ছে জন্য মাঝখানে মাঝখানে কাশি দিচ্ছে জন্য সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা দেখো এই জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা, যে এখানে বলছে কি চাপ বাড়ানো হলে গ্যাসের কণাগুলো কাছাকাছি চলে আসবে, ফলে সংঘর্ষ বেশি হবে, এতে করে বিক্রিয়া হার বাড়বে। তাহলে আমি বলতে পারি আমার যে রেটটা আছে, আমার যে রেট আছে, রেট, সেই রেট ইজ প্রপোর্শনাল টু আমার এখানে চাপ হবে। কারণ চাপ বাড়লে আমার এখানে বিক্রিয়া সংঘর্ষ বাড়তেছে, সংঘর্ষ বাড়ার ফলে কিন্তু রেটটা বেড়ে যাচ্ছে। দেখো তো এই জিনিসটা ক্লিয়ার কিনা, একটু আমাকে ইয়েস জানাও। ইয়েস, ওকে, গুড 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 গুড। তাহলে ধরো নেক্সটে চলে যাই, আসো নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে আমাকে বিক্রিয়া হারের পৃষ্ঠতলে ক্ষেত্রফলের উপর নির্ভরশীলতা। আচ্ছা এখন দেখো এর মানে হচ্ছে, ধরো তুমি কি করছো, এখানে একটা ছোট বড় ক্ষেত্রফল নিছো ধরো, আর ধরো তুমি এখানে একটা ছোট ক্ষেত্রফল নিছো, ধরো যাক এখানে তুমি একটা ছোট ক্ষেত্রফল নিছো। তো আমাকে একটু করে বলো এই দুটার মধ্যে কোনটার মধ্যে কণা বেশি রাখতে পারবা তুমি, কোনটার মধ্যে কণা বেশি রাখতে পারবা, বড় আর ছোটটার মধ্যে? অবভিয়াসলি বড়টার মধ্যে। তাহলে এখানে বড়টার মধ্যে কি হবে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি, তাহলে এখানে বেশি পরিমাণে কণা থাকতে পারবে, তাহলে এখানে বেশি পরিমাণে সংঘর্ষ হবে, তাহলে এখানে রেটটাও কি, বিক্রিয়ার হারটাও কি হবে, বেশি হবে না? এখানে তাহলে কিন্তু বিক্রিয়ার হারটাও বেশি হবে, কারণ এখানে কণার সংখ্যা বেশি হবে, এখানে এটার কণা রিসিভ করার ক্ষমতা অনেক বেশি, কণা রিসিভ করার ক্ষমতা অনেক বেশি। তাই এখানে যে ঘটনাটা ঘটবে, তুমি যদি কি করে এখানে, এখানে অনেক বেশি কণা থাকতে পারবে, আর এখানে থাকতে পারবে হচ্ছে কম সংখ্যক কণা। ধরো ঘনমাত্রা দোনোটা সেম, ঘনমাত্রা ধরো দোনোটা সেম, মানে দোনোটা সেম দূরত্ব জুড়ে আছে, বাট একটাতে কম কণা একটাতে বেশি কণা। তাহলে যে ঘটনাটা ঘটবে, বেশি কণাযুক্ত জায়গাতে সংঘর্ষ হবে বেশি, সংঘর্ষ বেশি হওয়ার কারণে এখানে যে রেট আছে এই রেটটা হবে বেশি, রেটটা হবে বেশি, আর এখানে সংঘর্ষ হবে কম, আর সেই সংঘর্ষ কম হওয়ার কারণে এখানে রেটটা হবে তোমার এখানে তুলনামূলক কম হবে। কেমন? আশা করি সবাই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। তাহলে এখানে আমরা যেমনটা বললাম যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে বেশি সংখ্যক কণা পৃষ্ঠতলে একই সময়ে উপস্থিত থাকবে, ফলে সংঘর্ষ বেশি হবে, এতে করে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখানে বলতে পারি আমার কাছে যে রেটটা থাকে, আমার কাছে যে রেট আছে বিক্রিয়ার হার ধ্রুবক হার ইজ প্রপোর্শনাল টু পৃষ্ঠতলের ক্ষেত্রফল। ইজ প্রপোর্শনাল টু কত? পৃষ্ঠতলের, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেলে আমার এখানে রেটটাও বেড়ে যাবে। তো চমৎকার, আশা করি সবাই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। এটা কি ক্লিয়ার? আচ্ছা সাউন্ডে ক্লিয়ার, সাউন্ডে কি করতেছে একটু দেখি, আমি চেক করে দেখি, অনেক ধূপ ধূপ করতেছে, একটু চেক করে দেখি, দাঁড়াও আমি চেক করে দেখি, অনেক ধূপ ধূপ করতেছে, একটু চেক করে দেখি, দাঁড়াও আমি একটু আমাকে জানাও তো আমার সাউন্ডটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, আর বেশিক্ষণ তো নাই আমার, একটু করে আমাকে জানাও তো, আর যদি বেশি সমস্যা না হয় একটু কনসিডার করিও, কেমন? আচ্ছা হ্যাঁ, আচ্ছা একটু করে জানাও যে বেশি বেশি সমস্যা হচ্ছে কিনা, বেশি সমস্যা হলে আমাকে জানাও, আমি আবার ঠিক করবো এটা। ঠিক আছে, ক্লিয়ার, ওকে 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 ওকে। আচ্ছা তাহলে চলো আমরা নেক্সটে চলো, আমার যদি বেশি সময় নাই তো, এখন আমি যদি সাউন্ড ঠিক করতে যাই তাহলে আর ক্লাস শেষ করা হবে না, জন্য আচ্ছা একটু কনসিডার করিও। চলো নেক্সটে চলে যাই, আসো। এক্সট্রিমলি সরি ভাই। দেখো এখন আমরা দেখতেছি যদি বিক্রিয়া হারের উপর প্রভাবক বা অনুঘটকের উপর বৈশিষ্ট্য, আমরা প্রভাবক নিয়ে একটা ডিটেলস লেকচারই পড়াবো নেক্সট লেকচারে, হয়তো নেক্সট লেকচার এর পরের লেকচারে। তো এখানে দেখবো প্রভাবকের মধ্যে দুটো ইম্পর্টেন্ট প্রকারভেদ ছিল, একটা হচ্ছে আমাদের ধনাত্মক প্রভাবক, একটা হচ্ছে আমাদের ঋণাত্মক প্রভাবক। তো ধনাত্মক প্রভাবক যেটা করে সেটা বিক্রিয়াকে ফাস্ট করে দেয়, আর ঋণাত্মক প্রভাবক যেটা করে বিক্রিয়াকে স্লো করে দেয়। এখন তুমি চিন্তা করো, তোমার যদি একটা বিক্রিয়াতে তুমি যদি ধনাত্মক প্রভাবক ইউজ করো, তাহলে তোমার বিক্রিয়াটা ফাস্ট হবে, আর বিক্রিয়া ফাস্ট হইলে সেই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, এখানে আমার এখানে আমার রেটটা বেড়ে যাবে। বিক্রিয়া ফাস্ট হওয়া মানে কি, এই ক্ষেত্রে আমার রেট রেট বাড়বে। আর ঋণাত্মক প্রভাবক যদি তুমি ইউজ করো, তাহলে তারা কি করবে, বিক্রিয়াকে স্লো করে দিবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার এখানে রেটটা কিন্তু রেটটা কিন্তু কমে যাচ্ছে।
তাহলে আমার যে রেট সেটা ধনাত্মক প্রভাবের সাথে সমানুপাতিক সম্পর্কে থাকে, আর ঋণাত্মক প্রভাবের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। তাহলে আমাদের যে রেট আছে, রেট ইজ প্রপোর্শনাল টু ধনাত্মক প্রভাবক আর রেট ইজ ব্যস্তানুপাতিক কার সাথে হয় বলতো? ঋণাত্মক প্রভাবক সাথে হয়। 1/1 ঋণাত্মক প্রভাবক। মানে এটা যদি ম্যাথমেটিক্যাল সংজ্ঞায় দেখাতে চাই আর কি, মানে এটা জাস্ট আমি তোমাকে মনে রাখার জন্য ম্যাথমেটিক্যাল জিনিস দেখাচ্ছি, এখান থেকে কোনো ম্যাথ আসবে না। ওকে, তাহলে এই জিনিসটা আমরা মনে রাখতে পারি। এখন একটা জিনিস যদি তোমাকে আমি জিজ্ঞেস করি, হ্যাঁ আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের যেটা করতে হয় যে আমাদের যে তোমার ইন্ডাস্ট্রি থাকে সেখানে বিক্রিয়াকে তাড়াতাড়ি ঘটানোর দরকার পড়ে, এই জন্য আমরা ধনাত্মক প্রভাবক ইউজ করি। কিন্তু কোশ্চেন হচ্ছে আমরা ঋণাত্মক প্রভাবকটাকে কোথায় বেশি পরিমাণে ইউজ করি? ধরো একটা নিউক্লিয়ার বিক্রিয়া করতেছে, তো বিক্রিয়াটাকে আমার স্লো করা দরকার, সেই সময় আমরা কিন্তু ঋণাত্মক প্রভাবক ইউজ করে থাকি। ঠিক আছে, আচ্ছা বলছি কি ভাই প্রভাবক, হ্যাঁ যারা বিক্রিয়াকে স্লো করে দেয় তাদেরকে বলি ঋণাত্মক প্রভাবক, যারা বিক্রিয়াকে ফাস্ট করে দেয় তাদেরকে আমরা বলি ধনাত্মক প্রভাবক। জাস্ট এতটুকুই মনে রাখো। চলো নেক্সটে যাই আসো। নেক্সটে বলতেছে বিক্রিয়ার হারের উপর সূর্যের আলোর প্রভাব, বিক্রিয়ার হারের সূর্যের আলোর উপর নির্ভরশীলতা। আচ্ছা, কিছু যৌগ আছে যারা সূর্যের আলোর প্রতি অনেক সক্রিয়, মানে এদের উপর যদি তুমি সূর্যের আলো ফেলো এরা অনেক দ্রুত বিক্রিয়া করতে পারে। তাহলে তাদের ক্ষেত্রে যে রেটটা পাবা সেটা কিন্তু সূর্যের আলোর, মানে সেটা কিন্তু সমানুপাতিক হবে। মানে তুমি যদি সূর্যের আলোকে বাড়াই দাও তাহলে বিক্রিয়াটা তাড়াতাড়ি ঘটবে। তাহলে কিছু যৌগ আছে যারা কি বলতো সূর্যের আলোর প্রতি অনেক সক্রিয়, এদের ক্ষেত্রে তুমি যদি কি করো, সূর্যের আলো যদি বাড়াই দাও, সূর্যের আলোটাকে যদি বাড়াই দাও, এই ক্ষেত্রে তোমার রেট যেটা আছে এটাও বেড়ে যাবে। আবার কিছু যৌগ আছে যারা সূর্যের আলোর উপস্থিতিতে বিক্রিয়া করতে পারে না, এরকম অনেক কিছু আছে যারা অন্ধকারে বিক্রিয়া করে, এদের ক্ষেত্রে তুমি যদি সূর্যের আলোকে বাড়াই দাও তাহলে রেটটা কিন্তু কমে যাবে। এদের ক্ষেত্রে সূর্যের আলো, ওই আমরা জানি বিভিন্ন ব্যাকটেরিয়া সূর্যের আলোর উপস্থিতিতে বিক্রিয়া করতে পারে না, এরা অন্ধকারে বিক্রিয়া করতে পছন্দ করে। তাহলে এদের ক্ষেত্রে যদি তুমি সূর্যের আলোটাকে যদি বাড়াই দাও তাহলে কিন্তু তোমার এখানে রেট যে জিনিসটা আছে এটা কিন্তু কমে যাবে। আর কিছু যৌগ সূর্যের আলোর প্রতি নিষ্ক্রিয় থাকে, তাহলে এদের ক্ষেত্রে তুমি সূর্যের আলো বাড়াও কমাও রেটটা সূর্যের আলোর উপর ডিপেন্ড করে না। তাহলে এখানে তুমি এদের ক্ষেত্রে সূর্যের যে আলোটা আছে, সূর্যের আলো যেটা আছে, সূর্যের আলো এটাকে তুমি বাড়াইতেও পারো কমাইতেও পারো, রেটটা কি থাকে? রেট আনচেঞ্জ থাকে, রেট পরিবর্তন হয় না। রেট কি থাকবে? রেট এখানে আনচেঞ্জড থাকবে। ঠিক আছে, আচ্ছা আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। ওকে, কি বলতেছে? ওকে দেখো এই জিনিসটা বুঝতে পারছো কিনা, এই জিনিসটা বুঝলে আমাকে জানাও, এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু দেখো, এই জিনিসটা ক্লিয়ার কিনা আমাকে জানাও একটু করে। ওকে, লাস্ট একটা আছে আমাদের কাছে, সেটা হচ্ছে আমাদের কি, যে বিক্রিয়া হারের উপর তাপমাত্রার নির্ভরশীলতা, বিক্রিয়া হারের তাপমাত্রার উপর নির্ভরশীলতা। তো সোজা বাংলা কথা কি, তাপমাত্রাকে বাড়াইলে কণার ছড়াছড়ি বাড়বে, কণার বেগ বাড়বে, আর কণার বেগ বাড়লে ধাক্কাধাক্কি বেশি হবে, ফলে সংঘর্ষ বেশি হবে, ফলে অবশ্যই রেট বেশি বৃদ্ধি পাবে। তারপরে আমি এখানে দেখাই দিই যে ধরো তোমার এটা একটা পাত্র, ধরো এখানে অনেকগুলো কণা আছে, ধরো অনেকগুলো এখানে কণা আছে, কেমন অনেকগুলো ধরো এখানে কণা আছে। এখন তুমি এখানে কি করছো, টেম্পারেচার যেটা আছে সেটাকে তুমি বাড়াই দিছো। তাপমাত্রা বাড়াই দিলে কি হবে? এই কণাগুলো ছোটাছুটি বাড়বে, এই কণাগুলো ছোটাছুটি বাড়বে, আর ছোটাছুটি বাড়লে কি হবে? এখানে সংঘর্ষ বৃদ্ধি পাবে না? সংঘর্ষ বৃদ্ধি পেলে কি হবে বলতো? এখানে বলছে কি, তাপমাত্রা বৃদ্ধি করলে কণার গতিবেগ বাড়ে, ফলে দ্রুত ধাক্কাধাক্কি হওয়ার জন্য সংঘর্ষের পরিমাণ বেড়ে যায়, এতে করে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। তাহলে আমরা এই জন্য বলতে পারি আমাদের যে রেট থাকে, আমার এখানে যে রেটটা থাকবে, রেট ইজ প্রপোর্শনাল টু আমাদের কি হবে? এখানে তাপমাত্রা হবে। তাপমাত্রা বাড়ালে আমার এখানে রেটটা বৃদ্ধি পাবে, তাপমাত্রা বাড়ালে কি হয়? এখানে রেটটা বেড়ে যায়। দেখো তো এই জিনিসটা বুঝতে পারছো কিনা, তাপমাত্রা বাড়লে আমাদের রেটটা বেড়ে যাবে, এটা বুঝতে পারছো কিনা দেখো, তাপমাত্রা বাড়লে রেটটা যে বেড়ে যায় সেটা বুঝতে পারছো কিনা দেখো। এই জিনিসটা কি বোঝা গেছে? হ্যাঁ, আমাদের আজকে লেকচার আমরা এতটুকু শেষ করবো, একটু ছোট হচ্ছে লেকচারটা,
একটু ছোট হচ্ছে, নেক্সট লেকচারে বেশি পড়া দিব, সমস্যা নেই। কারণ নেক্সট যে আমাদের টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে সক্রিয়ণ শক্তি। এই যে সক্রিয়ণ শক্তিটা বড় টপিক, তো এখন আমি শুরু করলে আসলে অনেক সময় চলে যাবে, এই জন্য আমরা আমাদের টপিকটা আজকে এখানেই থাকি। তা আমাদের আজকে লেকচারটা কেমন লাগছে একটু তাড়াতাড়ি জানাও। কেমন এই লেকচারটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও। ওকে, আচ্ছা, কেমন লাগছে জানাও। আর হইতেছে সবাই নোট করে নিও, পিডিএফটা আমি 10-15 মিনিটের মধ্যে দিয়ে দিব, কেমন, বা ম্যাক্সিমাম হলো আধা ঘন্টা। ওকে, সো ক্লাস আমি কেমন লাগছে এটা তাহলে জানাও তাহলে। ওকে, যারা ফেসবুকে আছে তারা একটু জানাও। হ্যাঁ, ওকে ভাই, তোমাদের রেসপন্স দেখলে এমনি ভালো লাগে। হ্যাঁ, তাহলে আজকে লেকচার আমরা শেষ করি, এতটুকুই থাক। তাহলে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।